welcome to Aaj Ke Agenda, PPRC's virtual series of policy conversations, hosted by Dr. Hossein Zillur Rahman, Executive Chairman, PPRC. Today's episode, titled Interim Balance Sheet, will take stock of the interim period's performance and the country's position on the eve of the election. As panelists, we're honored to have with us Ambassador Humayun Kabir, Professor Ronak Jahan, Mr. Mamoon Rashid, Mr. Anwarul Alam Parvez, Farooq Siddiqui, and journalist Tasneem Taib. I now give the floor to Dr. Rahman to conduct the session. Thank you. Thank you. Welcome everyone. সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা জুমে দেখছেন অথবা ফেসবুক লাইভে দেখছেন। আজকের এজেন্ডার এপিসোড we have titled it Interim Balance Sheet. 18 মাস আগে, exactly 18 months ago, the interim government took charge. আজকে কয়েকদিন পরে আমাদের নির্বাচন হবে and will make a transition to elected government. এবং এই যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক উত্তরণের আগ মুহূর্তে বাংলাদেশ কতটুকু সংহত, কতটুকু প্রস্তুত, কতটুকু আশা জাগনিয়া অবস্থানে আছে তার একটা মূল্যায়ন করার আমরা চেষ্টা করব। আমাদের সাথে আপনারা শুনেছেন অলরেডি পলিটিক্যাল সায়েন্টিস্ট রনক জাহান, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট মামুন রশিদ, চেয়ারম্যান অফ ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড, আমাদের এন্টারপ্রেনিউর আনওয়ারুল আলম পারভেজ, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, former Commerce Secretary and Chair of Securities and Exchange Commission, Farooq Ahmed Siddiqui, and Tasneem Taib, journalist. Ambassador Humayun Kabir Chaudhry will be joining in a little while. And each of these panelists will be really looking at a different aspect of this question of where are we, Bangladesh, as a society, as a nation, as a state, as an economy, 18 months after the interim government took charge and on the brink of transition to a political government. We'll be taking in a balanced manner, we'll be trying to take stock with essentially trying to get lessons as we move forward. আজকে আমরা বাংলা ইংরেজি দুটাতেই কথা বলবো এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অনেক সুধীজনরাও আকর্ষণের কারণে তারা যুক্ত হয়েছেন। তো প্রথম যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আমি অর্থনীতি নিয়ে শুরু করি প্রথমেই, এবং মামুন রশিদ আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, how do you read the economic fundamentals at this point, 7th February? I'm very happy to be here. I hope I'm audible enough, and more happy that yes, to be in the midst of all the August gathering who are commanders in their own respect and respective field. So আমরা যেটা দেখেছি 2024 সালের প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিককে যদি বিবেচনায় নেই, যেখানে ইকোনমি ওয়াজ গোয়িং নোহোয়্যার, সেই ক্ষেত্রে অন্তত জুলাই সেই অভ্যুত্থানের পরে অন্তত পতনটা ঠেকানো গিয়েছে। সেই ক্ষেত্রে যে সমস্ত জায়গায় কিছুটা আমরা ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি, সেটা একটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালস ধরে আমাদের একটা দেখেছি আমরা আমাদের রিজার্ভ আস্তে আস্তে বাড়ছে। তার কারণ হচ্ছে মূলত আমাদের প্রবাসী আয় বাড়ছে, যে প্রবাসী আয় অনেকটা বেশ কিছু ব্যাংকের মালিকানা একটি গোষ্ঠীর হাতে থাকায় কিংবা কয়েকটি গোষ্ঠীর হাতে থাকায় এবং ব্যাংকিং খাতে দুর্বিচারের জন্য যে অনেক টাকা প্রবাসীদের আয় অফিসিয়াল চ্যানেলে আসছিল না। এখন যেহেতু এটা অফিসিয়াল চ্যানেলে কিছুটা প্রণোদনা ঘোষণা করা হয়েছে আর কিছুটা ব্যাংকিং খাতে ন্যূনতম ডিসিপ্লিন আনার জন্য বেশ কিছু টাকা প্রবাসী আয় অফিসিয়াল চ্যানেলে আসছে, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছু প্রবলেম হচ্ছিল, যেটা আস্তে আস্তে কিছুটা বিভিন্ন জনের সহায়তায় যে প্রাইভেট সেক্টরের সাথে
বর্তমান সরকারের কিছুটা বিচ্ছিন্নতা ক্রিয়েট হয়েছিল। পরবর্তীকালে দিস ইজ গুড যে আস্তে আস্তে প্রাইভেট সেক্টর, যেটার সাথে আপনিও জড়িত ছিলেন, অনেকেই জড়িত ছিলেন এখানে যারা আজকে উপস্থিত আছেন, যে আমাদের যে অর্থনীতির প্রাণ ভোমরা হচ্ছে প্রাইভেট সেক্টর, এবং তাকে যে এনকারেজ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যাতে মিনিমাম ডিসিপ্লিন ফিরে আনা হয়, সেই দিকে আমরা নজর কাড়ার চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম প্রধান উপদেষ্টার অফিসের সাথে। সেই ক্ষেত্রে এটা আসার ফলে আমাদের এক্সপোর্ট বেড়েছে, যদিও গেল কয়েক মাসে এক্সপোর্টটা কিছুটা অবনতির দিকে, বাট সবকিছু মিলিয়ে আমাদের এক্সপোর্টটা একটা ভালো ট্রেন্ডে চলছিল। 24 সেপ্টেম্বর থেকে শুরু করলে প্রায় 25 জুলাই পর্যন্ত। তারপরে কিছুটা কমছে। সেই ক্ষেত্রে বিভিন্ন ভূ রাজনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের আন্ডারলাইন চ্যালেঞ্জ, সেগুলো কাজ করেছে। আর এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত ব্যাংকিং সেক্টর থেকে ডলার কিনছে। আপনাদের মনে আছে হয়তো, আমাদের কিন্তু ডলারের বিপরীতে টাকার মান অনেক পতন হয়েছিল, 50% উপরে পতন ঘটেছিল, যেটা আমাদের এক্সপোর্ট এবং প্রবাসী আয়কে কিছুটা সহায়তা করেছে, আমাদের আমদানিকে অনেকটা নিরুৎসাহিত করেছে, এমনকি অত্যাবশ্যকীয় আমদানিও। সেটার কারণে আমাদের ইনফ্লেশন কিংবা মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল ডাবল ডিজিটে, যেটা কিছুটা কমে আসছে। গেল ডিসেম্বরে আমরা 8.5% দেখেছি, যেটা যদিও বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছিল এটা ওনারা আশা করছিলেন 7% পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে পতনটি ঠেকানো গেছে। অর্থনীতির কিছু কিছু সূচক কিছুটা হলেও উন্নত হয়েছে। সবচেয়ে ভিজিবল কিছু অ্যাকশন আমরা দেখেছি ব্যাংকিং খাতে। ব্যাংকিং খাতের অনেকগুলা বোর্ড নতুনভাবে গঠন করা হয়েছে। তারপরে আমরা দেখেছি যে অনেকগুলা ব্যাংকে মানে অ্যাসেট রিভিউ কাজ শুরু হয়েছে, যেটা ফরেন্সিক অডিট বলা হয়। সেই ক্ষেত্রে এটা 5টি ইসলামিক ব্যাংকে যাদের মালিকানা নিয়ে সমস্যা ছিল, পালিয়ে গিয়েছেন মালিকরা, সেটিকে একসাথে করা হয়েছে। সেটির হয়তো কিছুটা চ্যালেঞ্জের মাধ্যমে যাচ্ছে, কারণ এগুলা ইসলামিক ব্যাংকের রাষ্ট্রীয়করণ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতোই এখন পর্যন্ত চালানো হচ্ছে, যার কারণে সেই ক্ষেত্রে পুরোপুরি ভিজিবিলিটি আমরা দেখছি না। তো তবে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে বিজনেস এজ ইউজুয়ালের মতো, অনেকটা বিজনেস যেভাবে চালানো উচিত সেভাবে। আমরা মারাত্মক কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনা আধুনিকতা কিংবা পরিবর্তন, যেগুলো আন্দোলনের কিছুটা চাহিদা ছিল, যে আমরা নতুন ভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা করব কিংবা অতীতের ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতার আলোকে নতুন ভাবে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সেই ধরনের খুব কিছু দেখিনি। আহ, তবে আমরা যেটা অতীতে যেগুলা শুনতাম, বড় বড় প্রকল্প নিয়ে দুর্নীতি, সরকারের মধ্যে দুর্নীতি, সেগুলা সেই হেডলাইন নিউজগুলোতে দুর্নীতি, প্রকল্প ব্যর্থতা, প্রকল্পে দুর্নীতি, যেমন 1,000 টাকার কিংবা 500 টাকার বালিশ 7,500 টাকা দিয়ে ক্রয় করা, মামুন রশিদ, এগুলো আমরা আমি একটু জাস্ট ইন্টারভিউ করছি যে আপনার মূল্যায়নে মোটামুটি বোঝা যাচ্ছে যে দুটা বড় বক্তব্য এসছে। একটা হচ্ছে যে 24 অগাস্টের দিকে একটা পতনোন্মুখ অর্থনীতি ছিল, সে পতনটা অনেকাংশে ঠেকানো গেছে। দ্বিতীয়ত আপনি বলছেন যে এসেনশিয়ালি বিজনেস অ্যাজ ইউজুয়াল এই মডেলেই বিষয়টা চলছে। আপনি বলতে শুরু করেছিলেন, আমি এটা দিয়ে আপনার এই পর্বের বক্তব্য শেষ করব, যে আমরা একটা অন্যতম অর্থনীতির পতন ছাড়াও অন্যতম একটা কনসার্ন ছিল, পার্টিকুলারলি জুলাই অগাস্ট আন্দোলনের সময়কালে উচ্চারিত হচ্ছিল, সেটা হচ্ছে কোয়ালিটি অফ ইকোনমিক গভর্নেন্স। এবং তিনটি সেখানে বড় ধরনের আহ ঘাটতি নিয়ে আলোচনা হচ্ছিল। আপনি নিজে একটা উচ্চারণ করলেন, করাপশন একটা। আরেকটা খুবই গভীর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট ইন পলিসি ডিসিশনস। এবং তৃতীয়ত আরেকটা হচ্ছে আপনি যেটা আবারও বললেন, বিজনেস এজ ইউজুয়াল। যেমন আমাদের এসেনশিয়ালি গভর্নেন্স রিফর্মস বা গভর্নেন্স স্টেপস গুলোর একটা টিপিক্যাল বিউরোক্রেটিক স্লোনেস, যেটা আমাদের জন্য আপনি বিজনেস এজ ইউজুয়ালি যেটা বলেন,
এই তিনটা দৃষ্টিকোণ থেকে খুব সংক্ষিপ্তভাবে যদি বলেন, করাপশনের বিষয়টা 1.5 বছরে কেমন কদ্দূর আমরা ডিল করতে পারলাম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন ডিসিশন মেকিং এটাতে আমরা কদ্দূর এই বিষয়টা ডিল করতে পারলাম, এবং গভর্নেন্সের স্পিডের যে বিষয়টা বললাম, এখানে কি উল্লেখযোগ্য কোনো আশা জাগা নিয়ে পদক্ষেপ আপনি দেখেছেন কিনা, সংক্ষিপ্তভাবে এই তিনটে যদি ব্রিফলি বলেন। আমি তো বলার চেষ্টা করছি। একটি হচ্ছে যে শুরুর দিকে যেহেতু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কিছু সদস্য এমনকি উপদেষ্টারা যে দুজন তিনজন ছিলেন, তারা প্রচুর ইন্টারফেয়ার করছিলেন। তো সচিবরা যেহেতু বিজনেস এজ ইউজুয়ালের প্রতীক, তারা কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছিলেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু মানে অনেক বয়োজ্যেষ্ঠদেরকে অর্থনৈতিক ব্যবস্থাপনা আনা হয়, স্বাভাবিক কারণে তারা ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন এই যে সচিব মহোদয়রা, যারা নাকি অতীতকাল থেকে আগের সরকারের সাথেও কাজ করেছেন, বিশেষ করে ওয়ার্কিং মিনিস্ট্রি গুলোতে। আর দ্বিতীয় হচ্ছে প্রচুর ইন্টারফিয়ারেন্স ফ্রম দা ইয়াং, যারা আন্দোলনের ছিলেন, তাই এই সমস্ত উপদেষ্টারা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের পক্ষ থেকেও। আর তৃতীয় হচ্ছে যে আমরা যেটা দেখছি যে বিশেষ বিশেষ সমস্যাগুলা, সেই সমস্যাগুলোর সমাধানে অনেকটা, যেমন অর্থনীতির সাথে সরাসরি জড়িত না থাকলেও যে আমাদের জ্বালানি সমস্যা, আমাদের বাণিজ্য, অত্যাবশ্যকীয় পণ্য আমদানি, এগুলোতে আমরা ব্যাপক শ্লথগতি দেখেছি, যার পরিণাম ভোগ করেছে সাধারণ জনগণ। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে আমাদের মূল্যস্ফীতি মানে 8.5 হোক আর 12.5 হোক, কিন্তু সামগ্রিকভাবে বাজারের যে উত্থান পতন, বাজারের যে টর্চার করে, সেই টর্চার গুলা মোকাবেলায় সরকার একটা শক্তিশালী মানে ভূমিকা রাখতে পারেনি। আর তৃতীয় আপনার কথাটি যেটা দিয়ে আমি শেষ করব, আমরা অনেক মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও দেখেছি, আত্মীয় পরিজনকে সহায়তা করা কিংবা তদবির করা, যেগুলো আমাদের অতীতে আমরা দেখেছি। এটা খুব যে কমেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমি যেহেতু অনেকগুলা মন্ত্রণালয়ের সাথে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে, খুব একটা দেখিনি। এইটাই কারণ হতে পারে। একটি হচ্ছে যে আমাদের এখানে যে ব্যুরোক্রেসি কিংবা প্রো এস্টাবলিশমেন্ট গ্রুপ সবসময় সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা নাগরিক সমাজের কিছু সদস্য হোক কিংবা উচ্চ 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 পর্যায়ের সরকারি কর্মকর্তারা হোক, অবসরপ্রাপ্ত কিংবা যারাই সরকার গঠন করে। যেমনটা আপনি দেখেছেন যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় 42% অর্থ ব্যয়িত হয়েছে শুধু একটি অঞ্চলের জন্য, এবং আরেকটি অঞ্চলের জন্য এক সমান বিভাগ, সেই বিভাগের জন্য 375 কোটি টাকার কম ব্যয়িত হয়েছে, যেটা প্রায় 2-1টি উপজেলায় আমরা দেখেছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকা ব্যয়িত হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক নিয়োগ বদলিতে আমরা দেখেছি প্রচুর টাকার লেনদেন, এবং সেই সমস্ত কিছুটা হয় টাকার লেনদেন হয়েছে, আর কিছুটা হয়েছে নিজস্ব পরিচিত জনদেরকে সহায়তা করা, উৎসাহিত করা কিংবা হেল্প করা, যার অর্থ হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা বলবৎ থাকতে দেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মামুনুর সাহেব। আবারও আসবো আপনার কাছে। আমি আবারও অর্থনীতি নিয়ে পরে আসবো। আমি এখন সমাজ নিয়ে একটু আসতে চাই প্রফেসর রওনক জাহানের কাছে। আপনার কাছে যে প্রশ্ন করতে চাচ্ছি, হ্যাঁ সত্যি আমি যে 18 মান্থসের যে একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা বড় ধরনের ম্যান্ডেট নিয়ে এসেছিল, পপুলার ম্যান্ডেট, এবং আমরা উই আর এক্সপেক্টিং এ পলিটিক্যাল ট্রানজিশন। আপনার দৃষ্টিতে has society become more cohesive, more fractured over these months? Oh, It's a big question. thank you, হোসেন জিল্লুর। আচ্ছা, আমরা জানি যে আমাদের সমাজে সবসময় বিভাজন ছিল। কিছু বিভাজন হচ্ছে সামাজিক অর্থনৈতিক কারণে, ধনী দরিদ্রের বিভাজন, কিংবা আমাদের মধ্যে আছে যারা ইংলিশ এডুকেটেড আপার ক্লাস, বাংলা মিডিয়ামে পড়া মিডল ক্লাস, মাদ্রাসা এডুকেটেড, এবং এই ধরনের কিছু ডিপ স্ট্রাকচারাল বিভাজন আছে। কিন্তু আমাদের সমাজে অনেকগুলা বিভাজন আবার রাজনৈতিক,
ভাবে বিভাজন সৃষ্টি করা হয়েছে। যেমন প্রথম থেকে একটা বিভাজন ছিল, যেটা আমরা ভেবেছিলাম যে 1971 সালেই এটা সমাধান হয়েছে, আমরা কি বাঙালি না মুসলমান, এবং আমরা যেটা সেটেল করেছিলাম যে আমরা বাঙালিও মুসলমান এবং মুসলমান। তো ৭৯ পর থেকে আবার সেই প্রশ্নটাকে আবার উত্থাপিত হতে আরম্ভ করলো, আমরা কি বেশি মুসলমান কম বাঙালি? তারপরে যাই হোক, এখন উনি আমি রনকজান, আমি একটু বলতে চাচ্ছিলাম গত 18 মাসের একটা আপনার দৃষ্টিতে এগুলো তো আগে থেকে ছিল, হ্যাঁ বাট সেটা ইন দিস লাস্ট না, 18 আমি মাস আমি বলি যে বিভাজন, তো আমি বলছি তার এছাড়া 1990-এর পর থেকে যে আরেকটা বিভাজন পলিটিক্যাল, আমি বলছি যে আমাদের বিভাজনগুলা যেটা নিয়ে বেশি কথা বলছি সেটা হচ্ছে পলিটিক্যালি ক্রিয়েটেড। 1990-এর পর থেকে যেটা হলো যে পার্টি গুলা ট্রাইবাল ব্যবহার করলো, আমি আওয়ামী লীগ আর না বিএনপি, এবং একদল আরেক দলকে প্রায় কমপ্লিটলি এক্সক্লুডেড করা, অপ্রেস করা, এই যখন ক্ষমতায় এসছে সেই ধরনের একটা রাজনীতি আরম্ভ করলো। এখন সেইটার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে 2024-এর পরে আমরা যেটা আশা করেছিলাম যে সেটা হচ্ছে যে বিভাজন, বিভিন্ন আদর্শ, বিভিন্ন নীতি এগুলা থাকবে, কিন্তু তাদের মধ্যে খোলা মনে একটা বিতর্ক হতে পারে এবং একদল আরেক দলের উপরে মত বা চাপিয়ে দেবে এবং সহ অবস্থানে যেতে পারবে। কিন্তু যেটা আমরা এই ধরনের টলারেন্ট যে অ্যাটমসফিয়ারের দরকার ছিল সেটা নেই, সহ অবস্থানও না, এবং এখন যারা ক্ষমতায় আছে কিংবা ক্ষমতার যারা ভাবছে তারা অনেক বেশি পাওয়ার, এখন অন্যদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। অতএব আগে যে বিভাজনগুলা যে একটা সহ অবস্থান, একটা টলারেন্স, একটা সিভিল যে ধরনের একটা আমরা ভেবেছিলাম যে হবে, সেটার দিকে আমরা আগাতে পারিনি। কিন্তু আপনার কি মনে হয় যে সেটা হয়তো পারিনি, কিন্তু আরেকটা বড় ছিল, এই যে একটা বড় পলিটিক্যাল ট্রান্সফরমেশন করা গেল এতগুলো আত্মাহুতির মাধ্যমে জুলাই অগাস্টে, আপনার বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম এবং ওভারঅল ওয়াইডার ওয়ার্কিং ক্লাস সবাই মিলে পরিবর্তনটা আনলো। এখানে একটা অন্যতম চাহিদা ছিল, এক্সপেকটেশন ছিল, একটা সেন্স অফ ফ্রিডমটা আরো ওয়াইড স্প্রেড হবে। আপনার দৃষ্টিতে এই গত 18 মাসে has that sense of freedom been strengthened, stand as we are poised to transit to a political government? আমি বলবো যে এখন আগের চেয়ে এখন সবাই অনেক কথা বলতে পারছে এবং বলছে, সেটা হচ্ছে। কিন্তু এখন যেটা ছিল আগে অনেকগুলা মতকে দাবিয়ে রাখা হচ্ছিল, এখন সবাই কথা বলছে, সবাই দাবি দেওয়া নিয়ে যাচ্ছে। তো সেটা দেখলে আবার অনেক সময় মনে হতে পারে যে এটা ফ্র্যাকচার বেশি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আরো বেশি এক্সপ্রেশন সেখানে হচ্ছে। কিন্তু এখানে যেটা আমি আরো আরেক জায়গায় বলেছি যে আগে যে মানুষ একটা ভয় পেত, কথা বলতে পারতো না, তারা ভাবতো যে ভয়টা আসছে সরকারের কাছ থেকে, সরকারের এজেন্সির কাছ থেকে। এখন এটা হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে নানাভাবে বিভিন্ন গোষ্ঠী যাদের উপরে ওরকম কন্ট্রোল নেই, বিভিন্ন জায়গা থেকে মানুষকে ট্যাগিং করা হচ্ছে। অতএব সেই ভয়ের যে একটা সংস্কৃতি, মানে মানুষের মনে যে একটা ভয়, সেটা মানুষ কথা বলছে, কিন্তু এখনো মানুষ যে একদম নির্ভয়ে কথা বলছে, মানুষ ভাবছে যে আমি কিছু বললে হয়তো আমার উপর একটা আক্রমণ হতে পারে, আমি একটা হ্যারাসমেন্টে পড়তে পারবো। এবং আমরা তো সম্প্রতি দেখলামই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে উদীচী, ছায়ানট, এদের তো বিল্ডিং এ আক্রমণ হলো। অতএব সেই রকমের তো যেরকম ভাবা গেছিল যে একদম ফুল ফ্রিডম থাকবে, অনেকে কথা বলছেন, তারা রিস্ক নিয়ে কথা বলছেন। আচ্ছা, সো আপনার বোঝা যাচ্ছে যে আমরা ভয়ের সংস্কৃতির নানা চেহারা দেখতে পাচ্ছি। আগে রাষ্ট্র থেকে ভয়টা বেশি পাওয়া হতো, এখন ভয় অনেকটা অনিয়ন্ত্রিত সামাজিক শক্তি, অথবা অনিয়ন্ত্রিত শব্দটাও সঠিক কিনা এখানে বোঝা যাচ্ছে না, কারণ সেই সব সামাজিক শক্তির পিছনে হয়তো অন্য কোনো শক্তি আছে। এবং এই যে
আগে কথা বলতে না পারা একটা জিনিস, আরেকটা হচ্ছে সেলফ সেন্সরশিপের একটা সংস্কৃতি তৈরি হওয়া। দুটাই কিন্তু সম পরিমাণে ক্ষতিকর একটা গণতন্ত্রের জন্য। সো আমরা এই বিষয়ে আমরা অবগত হলাম। এবারে আমি আসতে চাই, আবারও একটু অর্থনীতিতে ফিরে আসতে চাই। আমাদের বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আনোয়ার আলম পারভেজ আছেন। আপনার কাছে প্রশ্ন, নট এজ এ ইকোনমিক অ্যানালিস্ট বা একটা এন্টারপ্রেনিউর হিসাবে, আপনার দৃষ্টিতে গত 18, আপনাদের তো চাহিদা হচ্ছে যে ব্যবসার পরিবেশটা উন্নত হোক, আপনারা এন্টারপ্রেনিউররা আপনাদের মতো করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে ব্যবসার পরিবেশের যে নানা ধরনের সূচক থাকে, 18 মাসে কোথায় দাঁড়ালাম আমরা? স্ট্যাটিস্টিক্স গুলি যদি বলতে হয় তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে প্রাইভেট সেক্টরের গ্রোথ সর্বনিম্ন এখন ডিসেম্বরে 6.20-তে চলে আসছে, এবং এডিবি বাস্তবায়ন দেখা যাচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত 17.28% হয়েছে। এবং কারণ এডিবি যদি বাস্তবায়ন না হয় তাহলে এগেইন এটা কিন্তু এফেক্ট করতেছে প্রাইভেট সেক্টরের ইন্ডাস্ট্রিগুলিতে। এখন আবার ওদিকে আপনি যখন খেয়াল করেন যে ইনফ্লেশন গেটিং হাই, ইনফ্লেশন হাই হয়ে গেলে ডিমান্ড কমে আসে, ডিমান্ড কমে গেলে এটাও কিন্তু এফেক্ট করে প্রাইভেট সেক্টরের যে ম্যানুফ্যাকচারিং সেক্টর সেগুলিকে। আজকে যদি আমরা রিটেল গুলির দিকে তাকাই, শহরে যে দোকান টোকান বা এসএমই এদের কথা যদি চিন্তা করি, আপনাদের রিটেল গুলি কিন্তু অনেকে ব্যাংক্রাফট হয়ে বসে আছে, এবং অনেক এসএমই যেসব ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে আমি দেখি যে তাদের 45 থেকে 50% কিন্তু অলরেডি দেউলিয়া হয়ে বসে গেছে, এবং যে কারণে ঢাকা শহরে আপনার টেসলার খুব দেখা যাচ্ছে আর কি, টেসলার যে অবস্থা। শিক্ষিত বেকারের সংখ্যা প্রচন্ড আকারে বেড়ে গেছে, বিকজ চাকরি ইজ নট দেয়ার। তার মানে এই যে ইন্ডিকেশন গুলি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে যে দেশের যে ব্যবসায়ী সমাজ খুব একটা বেশি কনসার্নে নাই, এবং তাদের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু তারা চিন্তাই করছে না, তারা দে আর ট্রাইং টু সার্ভাইভ। আজকে যদি এক্সপোর্টের কথা চিন্তা করি, এক্সপোর্টে আপনারা দেখেছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গত 7 মাস আলটিমেটলি আমাদের কিন্তু গ্রোথ মাইনাস হয়েছে, 2.63% গার্মেন্টস এর গ্রোথ নেগেটিভ হয়েছে, এবং ওইটা হলো আমাদের একটা বড় শক্তি আমাদের এক্সপোর্টের কথা চিন্তা করলে। এখন এই যে জিনিসগুলি, এগুলি নানান কারণে, কিছু আছে সরকারের, কিছু আছে কিন্তু গ্লোবাল। ইয়েস, ট্রাম্পের কারণে পুরো গ্লোবালি আরএমজি সেক্টরে দেখা যাচ্ছে যে একটা বিরাট ধাক্কা এসছে, এবং আমরা ইউরোপের মার্কেট শেয়ার আমরা হারাচ্ছি, আমেরিকাতেও কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট একটু শ্রিঙ্ক করেছে। সো ওভারঅল আমরা যে আমাদের যে সক্ষমতার দিক, সেই সক্ষমতার দিক থেকে দেখা যাচ্ছে যে আমরা পেরে উঠতেছি না। এটা এমন না যে ইন্ডাস্ট্রিগুলির সক্ষমতা মানে তাদের যে ক্যাপাসিটি বা কম্পিট করার যে তার যে মানসিকতা সেটা নাই, সেটা কিন্তু আছে, বাট তার যে কস্ট অফ ডুইং বিজনেস যে হাই হয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট যেরকম হাই, অন দ্য আদার হ্যান্ড এনার্জি কস্ট আগের থেকে হাই হয়ে আসছিল, এবং তার মধ্যে এনার্জি কিন্তু সিকিউর করা যাচ্ছে না, সেটাও কিন্তু এফেক্ট করছে। এবং অন দ্য আদার হ্যান্ড যে যেসব ক্যাশ ইনসেন্টিভ গুলি সেগুলো কিন্তু উইথড্র হয়ে গেছে। তাতে করে আজকে দেখা যাচ্ছে যে স্পিনিং এর মতন ইন্ডাস্ট্রি, সে বলছে যে তারা বন্ধ হয়ে যাচ্ছে, তার 50টার উপরে কিন্তু স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে, বিকজ কস্টের দিকে তারা পাচ্ছে না, কস্ট অফ প্রোডাকশনের দিক থেকে। আবার এডিবি বাস্তবায়ন না হওয়াতে দেখা যাচ্ছে সিমেন্ট বলেন, রড ইন্ডাস্ট্রি বলেন, স্টিল বলেন, তাদেরও কিন্তু 40-45% এর বেশি সক্ষমতা হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড কস্ট অফ ডুইং বিজনেস ওভারঅল বেড়ে গেছে কিন্তু 30 থেকে 35%। এখন আনোয়ার আলম পারভেজ, একটা এখানে আপনাকে বলি, এই যে আপনি যেগুলো বললেন, ভেরি অ্যাবসলিউটলি পার্টিনেন্ট এন্ড রিয়েল লাইফ সিচুয়েশন, এগুলো নিয়ে কি আপনারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলেছিলেন? কোথায় উন্নত করা দরকার সেই আলোচনা কি হয়েছিল, বলিষ্ঠ আলোচনা? এই জায়গায় আমি আসছিলাম। দুঃখজনক হলো সত্য যে আমরা এখন পর্যন্ত আসলে ঠিক মতো কিন্তু চিফ অ্যাডভাইজার যিনি, উনি কিন্তু আমাদের সাথে দেখা করতে মোটেও প্রস্তুত না। ওনাকে যতবারই চিঠি দেওয়া হয়
উনি একবার চিঠিটা ফরওয়ার্ড করে দেয় হলো আমাদের মুফতি সিদ্দিকীকে, যে ওনার সাথে কথা বলেন। ওনার সাথে যখন একবার কথা বলি তখন দেখা যায় যে উনি সবকিছুই বুঝে ফেলেছেন, এবং উনি এর পরবর্তীতে কিন্তু হি ডাজ নট ফিল লাইক টু ডিসকাস উইথ আস। এবং আজকে প্রতিটা জিনিস আজকে যদি খেয়াল করেন যে ইভেন লেবার ল নিয়ে যেসব প্রবলেমগুলি হচ্ছে, যেটা ফিউচারের জন্য বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতের জন্য কিন্তু ইট ইজ টু এ বিগ চ্যালেঞ্জ। লেবার ল ওনারা গেজেটেড করছে, অথচ এটা নিয়ে যখন ট্রাইপার্টাইট এগ্রিমেন্টে ডিসকাশন হলো, কনফার্মেশন হলো, এরপর দেখা যায় 2 সপ্তাহ পর সেটা আবার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ করে ওনাদের স্টাইলে চলে যায়। আইএলওর রেটিফিকেশন, দে ডোন্ট ফিল লাইক টু ডিসকাস উইথ আস, নোবডি। এবং আমরা এতবার নানান ধরনের সেমিনার থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু করা হয়েছে, বাট তারা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু তাদের সে আগ্রহ নাই। আজকে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে যখন ডিসকাশন হচ্ছে, আমরা সবভাবে নানানভাবে যখন ওনাদের সাথে কথা বলি, ওনারা একটা জায়গায় এসে যখন পজিটিভ করে, কিন্তু ডিসিশন দেওয়ার সময় দেখা যাচ্ছে যে দে আর নট ইন্টারেস্টেড। পোর্ট নিয়ে কিন্তু একই অবস্থা। আমি তো পোর্ট এখনো বুঝি না কেন পোর্টে 41% কস্ট বাড়াইতে হবে, রেট বাড়াইতে হবে, যেখানে ইনএফিশিয়েন্ট অপারেটর দিয়ে যদি প্রফিট করতে পারে পরপর 3টা বছর 3,000 কোটি টাকার মতন, সেখানে 41 এফিশিয়েন্ট যারা, সে তো এখানে আরো অনেক বেশি প্রফিট করবে, অ্যাটলিস্ট 3-4 টাইমস। তাকে তাহলে আরো বেশি প্রাইস হাই করে দিয়ে তাকে দেওয়া। এখন এই জিনিস নিয়ে যে ডিসকাশন করব, সে ডিসকাশন করার জন্য কিন্তু সরকার কেউ, নোবডি ইজ ইন্টারেস্টেড। সো এখানে একটা ট্রান্সপারেন্সির একটা বড় ঘাটতি দেখা যাচ্ছে। এবং আপনাদের এই মামুন রশিদ, নানুল ইসলাম পারভেজের দুজনের বক্তব্য থেকে ইন্টারিম ব্যালেন্স শিট যদি দেখি, দেখা যাচ্ছে দুই সাইডেই আমাদের অনেক কিছু, একদিকে কিছু পতন ঠেকানো গেছিল, রুটিন কাজ কিছু হয়েছে, আবার অন্যদিকে ইকোনমিক অর্থনীতির চাকা ঘোরানোর জায়গায় এক ধরনের আনোয়ার আলম পারভেজ যে সুনির্দিষ্ট পরিসংখ্যান দিলেন, ওখানে দেখা যাচ্ছে বড় ঘাটতি আছে। এবং একটা আরেকটা জিনিস একটু অ্যাড করতে বলেন। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেক প্রায় 3-4 বছর ধরেই কিন্তু সাফার করছে বিকজ অফ এনার্জি। ওয়ান অফ দ্য রিজন ইজ এনার্জি। এবং গ্রাজুয়ালি কিন্তু এনার্জি কিন্তু সাপ্লাই দিতে পারছিল না। 40-45% বেশি কেউ কিন্তু ফ্যাক্টরি প্রোডাকশন কন্টিনিউ করতে পারছিল না। এখন এই সরকার আসার পরে স্বাভাবিকভাবে আমরা কিন্তু এক্সপেক্ট করেছি যে তারা এনার্জির দিকে অ্যাড্রেস করবে, বাট দেখা গেল যে সেই জায়গাটা কিন্তু ওনাদের ইনিশিয়ালি কোনো অ্যাড্রেস তো করেই হয় নাই। এখন পর্যন্ত তারা প্রপার যে এনার্জি পলিসি, সেটা পর্যন্ত কিন্তু করে ছাড়ে না, রাদার দে হ্যাভ ইনক্রিজ দ্য প্রাইসেস। এখন দেখেন এই এনার্জির জন্য ইন্ডাস্ট্রিগুলি যে সিক হয়ে আসতেছিল, সেখানে যে ক্লাসিফিকেশন বাংলাদেশ ব্যাংকের, তারা 6 মাসে ছিল 6 মাস পার হলে তাহলে এটা ক্লাসিফাইড হবে, সেটাকে তারা কমায় আরো 3 মাসে নিয়ে আসলো। তাহলে আজকে যখন যে ইন্ডাস্ট্রিগুলি সাফার করতেছে সবাই, সেখানে 6 মাসের জায়গায় 3 মাসে আনলেন, তাহলে ও তো আরো প্রেশারের মধ্যে পড়লো। এবং এটার জন্য কিন্তু ক্লাসিফিকেশন কিন্তু অ্যামাউন্ট কিন্তু বেড়ে গেল 6,44,000 কোটি টাকা। সো আনোয়ার আলম পারভেজ, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যখন ঠিক নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তীকালীন সরকার হ্যান্ড ওভার করবেন টু ইলেক্টেড গভর্নমেন্টের জন্য একটা কঠিন অর্থনৈতিক উত্তরাধিকার নিয়ে তারা তাদের পর্বটা শুরু করবে। একটা বিষয় মামুন রশিদ যেটা বলেছিলেন, পতন ঠেকানো গেছিল, এটা একটা হয়তো ওয়ান অফ দি হেডলাইন্স। বাট আপনি যেগুলো বললেন অন্যান্য হেডলাইন্স, দি পতন ঠেকানো ইন টার্মস অফ সার্টেন ইকোনমিক ম্যাক্রো ইন্ডিকেটরস, কিন্তু এই যে ইকোনমিক ডাইনামিজমের জায়গায় একটা বড় ধরনের ঘাটতি। এবং পারহ্যাপস আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, যে স্টাইল অফ গভর্নেন্স ইটসেলফ ওয়াজ এন ইস্যু, যে তারা আপনাদের বক্তব্যগুলো সেইভাবে আলোচনা আনেনি। এই সূত্র ধরে আমি ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে আসতে যাচ্ছি। ওনার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা আছে। এইখানে কিন্তু আপনার জুলাই অগাস্টের আকাঙ্ক্ষার, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু করে, অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল একটা জনবান্ধব প্রশাসন। এটা কিন্তু একটা মানবিক এবং জনবান্ধব প্রশাসন, এবং শুধু জনবান্ধব নয়, একটা এফিশিয়েন্ট প্রশাসন। পারভেজ যেটা বললেন যে এডিপির বাস্তবায়নের হার দেখলে আমাদের কিন্তু আবারও সেই সংখ্যার কথা মনে হয়
যে আগের মতোই সেই প্রশাসনিক শ্লথ গতি, অন্যদিকে তাদের বেতন সুবিধা ইত্যাদি বৃদ্ধির একটা তীব্র প্রতিযোগিতা দেখা যায়। এখানে আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনিও দেখেছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, এই যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেই প্রয়োজনগুলো ছিল, যে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অ্যান্ড ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি, দুটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরস আমাদের এই জনবান্ধব এবং দক্ষ একটা প্রশাসনের জন্য। এই জায়গায় আপনার পরিবর্তন কতটুকু হলো আপনার মনে হয়, এবং যারা নতুন আসবেন তারা কি উত্তরাধিকার নিয়ে শুরু করবেন? ফারুক আহমদ সিদ্দিকী। আমার মনে হয় 2024 সালে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন সরকার পরিবর্তন করব, তখন মূলত আমাদের অনেকগুলো প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। তার মধ্যে দুটি প্রত্যাশা আমার মনে হয় মূলত সামনে এগিয়ে আসে। তার মধ্যে একটি হলো যে বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো আছে বাংলাদেশে, এগুলো প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছিল এবং সম্পূর্ণভাবে পলিটিসাইজড হয়ে গিয়েছিল। সুতরাং বিভিন্ন প্রতিষ্ঠানে একটা সংস্কারের মাধ্যমে এগুলোকে জনবান্ধব করে সৃষ্টি করা, জনগণের যাতে সেবা করতে, দুর্নীতি কমে, সুশাসন আনা যায়, এই ব্যবস্থা করা। এবং দ্বিতীয় ছিল এই রিফর্মস গুলো শেষ হয়ে যাওয়ার পরে এবং কনস্টিটিউশনাল রিফর্মস যেগুলো প্রয়োজন সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তো আমরা যদি, এটা অনেক বড় সাবজেক্ট, আমার সময় মনে হয় খুবই কম, সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আমাদের প্রশাসনের মাথায় আছে সচিবালয়। আমরা দেখেছি যে আগের সরকারে সচিবালয়ের যে পদায়ন, এখানে নিয়োগ থেকে শুরু করে পদায়ন, পদোন্নতি, এটা প্রায় সম্পূর্ণভাবেই রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে দীর্ঘ 15 বছর ধরে। এবং এখানে মেধা বা নৈতিকতা এসবের মূল্য খুব বেশি কিছু ছিল না। এবং শত শত লোককে একভাবে বিভিন্ন লেভেলে প্রমোশন দেওয়া হচ্ছে, স্যাংশন পোস্ট আছে না আছে এগুলো কিছুই দেখা হয়নি। তো আমরা স্বাভাবিকভাবে আশা করেছিলাম যে এসব জায়গায় একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা হবে, একটা জনবান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে আগের গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে একটা নতুন গ্রুপ চলে আসলো, এবং সেখানেও একটা রাজনৈতিক কারণও যে পিছনে ছিল না তা বলা যায় না। এবং এটা ছাড়াও এই যারা এই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল, দুর্ভাগ্যজনকভাবে তাদেরও কিছু প্রভাব হয়। এই আবার নতুন করে আর একটা গ্রুপ এসে এই সচিবালয়ে বিভিন্ন পদে আসীন হল। এর ফলে যে বিভাজন যেটা ছিল সেই বিভাজনটা কিন্তু থেকেই গেল। এখানে যে আমার একটা নৈতিক বা মেধাভিত্তিক বা অন্যান্য এফিসিয়েন্সি ভিত্তিক যে একটা প্রশাসন গড়ে তোলা, আমাদের এই প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। এবং যে প্রশাসনিক রিফর্মস কমিশন আমাদের যে রেকমেন্ডেশন গুলো দিয়েছে, যেমন পাঁচটা গুচ্ছ বিভিন্ন মন্ত্রণালয়ে, যে একটা গুচ্ছের কর্মকর্তারা সেখানেই থাকবে। আজ তথ্য সচিব পরে স্বাস্থ্য সচিব হয়ে যেতে না পারেন। বা আরেকটা কথা ছিল যে বিভিন্ন ক্যাডারের পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে নিয়ে আসা হবে, এটা একটা রেকমেন্ডেশন। তো এইগুলো কিন্তু নতুন কিছু বছর, তো আমরা 30-40 বছর ধরে এই একই কথা এগুলো নিয়ে কি কোনো পদক্ষেপ দেখলেন? আদৌ না, এ পর্যন্ত কোনো আপনার আরেকটা প্রশ্ন কি, এই যে একটা তো আপনি পলিটিক্স বললেন, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কাজ নাই কিন্তু প্রমোশন হলো এবং ঘুরে বেড়াচ্ছে, মানে প্রমোটেড এডিশনাল সেক্রেটারি, প্রমোটেড জয়েন্ট সেক্রেটারি, চেয়ারের জন্য ঘুরে, এই বাস্তবতা তো আরো গাঢ় হলো।
actually এই পিরিয়ডে? হ্যাঁ, আমরা দেখলাম যে এগুলো প্রমোশন হলো। কম্পোজিশন অর্ডার প্রত্যেকটি জায়গায় কয়টা পদ স্যাংশন থাকবে তাদের জন্য একটা ভিত্তি আছে, তাদের জন্য ফান্ডের ব্যবস্থা করা আছে, তাদের জন্য বাজেটের ব্যবস্থা করা আছে। কিন্তু আমরা বহুদিন থেকে দেখতে পাচ্ছি যে এখন শুধু না, একটা বহু বছর দিন অন্তত 15 বছর আগে থেকে দেখতে পাচ্ছি যে 10টা বা 15টা বা 20টা পদ থাকলে সেখানে 50টা পদোন্নতি দেওয়া এবং হচ্ছে। সেই সংস্কৃতিতে কোনো পরিবর্তন তো দেখতে পেলাম, তাই না? আদৌ কোনো পরিবর্তন হয়নি। এবং আরেকটি ব্যাপার আমি বলবো যে মাঠ পর্যায়ে যেখানে জনগণের সঙ্গে আসলে ইন্টারাকশন হয়, যেমন জেলা প্রশাসক বা উপজেলা, এসব জায়গায় যে লোকাল গভর্নমেন্ট ডেভেলপ করা উচিত ছিল এবং রিফর্মস এর একটা অংশ ছিল, একটা কমিশনও গঠিত হয়েছিল। এখানে এই লোকাল গভর্নমেন্ট কিভাবে কাজ করবে, তাদের কিভাবে অর্থায়ন করা হবে এবং তাদের সাথে যে আমলাতন্ত্রের সম্পর্ক কি হবে, কে কাকে কোঅর্ডিনেট করবে, কে কাকে সুপারভাইজ করবে, এই ব্যাপারে যে একটা সুনির্দিষ্ট নীতিমালা, সেটা তো হয়নি। বরং যতটুকু লোকাল গভর্নমেন্ট ছিল হয়েছে সম্পূর্ণভাবে ব্যুরোক্রেটদের নিয়ন্ত্রণে চলে গেছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা। তো আপাতত থেকে যেটা বুঝতে পারছি যে একদিকে শৃঙ্খলা ফিরে আসেনি, অন্যদিকে যে আমরা যেটা বলি কাউন্টারভেলিং কিছু পাওয়ার্স উইদিন দিস স্ট্রাকচার থাকা দরকার। এই যে আপনার বিশেষ করে বিকেন্দ্রীকরণ, লোকাল এখন সেন্ট্রালাইজেশনে আমরা দ্বিগুণ তেজিয়ান হলাম, কিন্তু দক্ষতার দৃষ্টিকোণ থেকে আরো অর্ধেক হয়ে গেল। শৃঙ্খলার জায়গাটা আপনি বলছেন ফিরে নি, এটা বেশ এর বিষয়। এবং করে দায়িত্ব নিবেন নির্বাচনের পরে, তাদের জন্য তো একটা কঠিন চ্যালেঞ্জ একটা দেখতে আরো পাচ্ছি। চ্যালেঞ্জ হবে। দেখেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, এদের যে মোরালটা কিন্তু ভেঙে গেছে। কারণ পুলিশ গত 1.5 বছরে পুলিশের যেটা ফেস করতে হয়েছে, যে রাজনীতি পলিটিসাইজ যেভাবে করা হয়েছে, তাদেরকে যে আন্দোলন দর্পণে যেরকম দমন নীতি তারা করেছে, যেটা রাজনৈতিক কর্মীদের সঙ্গে একসাথে মিলেমিশে মানুষ হত্যা করেছে, এর ফলে তারা ডিমোরালাইজ হয়ে গেছে এবং বর্তমানে তাদেরকে তাদের যে মনোবল ফিরিয়ে নিয়ে আসে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যার জন্য পুলিশ ইনএফেক্টিভ হয়ে গেছে। তো একদিকে তাদের জবাবদিহি থাকতে হবে, অন্যদিকে মনোবল ফিরে আসতে হবে। এই যে দুটো জিনিস কোঅর্ডিনেট করা, এটা খুব ডিফিকাল্ট কাজ এবং আমার মনে হয় এই এরিয়াতে তেমন কোনো মনোযোগই দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। এবং আমরা অ্যাকচুয়ালি এই আলোচনাটা আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, বিশেষ করে নির্বাচনের মাধ্যমে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তাদের অ্যাকচুয়ালি সুবুদ্ধি এবং বাস্তব অবস্থার একটা সুন্দর চিত্র পাওয়া দরকার অ্যাকচুয়ালি, যাতে করে তারা তাদের অগ্রাধিকারগুলো সঠিকভাবে ঠিক করতে পারে। পুরো পিরিয়ডে। হ্যাঁ, আমি আবার আসছি আপনার কাছে পরে, আসছি আমি। তো আমি আবার এখানে বলছি যে আমাদের এই বিশেষ করে জুলাই আগস্টের পরে অন্যতম একটি কনসেপ্ট আমাদেরকে খুব নাড়িয়েছে, সেটা হচ্ছে ইউথ। আমরা তরুণদেরকে আমাদের পপুলার ইমাজিনেশনে, পলিটিক্যাল ইমাজিনেশনে অনেক বেশি একটা বড় জায়গা দিয়েছি, যে তাদের মধ্যে আমরা আশা দেখেছি, তাদের উপর ভরসা রাখতে চেয়েছি এবং আশা করছি ভবিষ্যতে তারা কতদূর দেশকে দেশের যে পরিবর্তনে কাঙ্ক্ষিত ভূমিকা কিভাবে পালন করবে। এখানে আমি সেই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি আছেন এখানে, তসনিম তায়েব। উনি একজন খুব জার্নালিস্ট, খুব ভালো লিখেন উনি বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে ডেইলি স্টারে। তো তসনিম তায়েব, আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাকে একটা সোজা সাপটা একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই গত ইন্টারিম পিরিয়ড তো সময়টা ছিল তরুণরা নিয়ে এসছে, তো তরুণদের ইমার্জ করার একটা পিরিয়ড, দি ইমার্জেন্স অফ দি ইউথ অন দি পলিটিক্যাল, অন দি সোশ্যাল, অন দি ইকোনমিক স্টেজ। সেই ইমার্জেন্সে হোয়াট ইজ ইউর গাট অ্যাসেসমেন্ট? হ্যাজ দি ইউথ, এরা কি একটা মোর পোটেন্ট ফোর্স হিসেবে ইমার্জ করেছে, অর হ্যাজ ইট বিকাম এ মোর ফ্র্যাকচার্ড ফোর্স? মানে এটা একটু হয়তো সাদা কালোর টাইপ অফ অ্যানালিসিস, বাট ইউ আর ফ্রি টু আনসার ইন ইউর স্টাইল।
সো মাচ স্যার। Tasneem Taib. আসসালামু আলাইকুম সবাইকে। Mm. আমি গ্রে এরিয়াতে আনসার দিব। So I don't Sure. see the potency and the fragmentation in oppositions. Rather, I see them coexisting. The reason why I'm answering in the gray area is because we have seen the potential of the youth. We have seen that through the mobilization that have happened and how they have sort of shaped political and national space, right, back in 2024. However, during the interim period, আমরা এটাও দেখেছি যে while they are potent, there is a lack of direction. আমরা আসলে the way that they could have been absorbed, I look at it more as a system design issue, more as an absorption issue. যেভাবে করে আমরা ইউথকে আরো মোবিলাইজ করতে পারতাম, তাদেরকে একটা অ্যাবজর্পশন মেকানিজমের মধ্যে আনতে পারতাম, we haven't really seen that, right? We have seen youth more in forms of symbols rather than in structural integration. যেটা আমি আমার কলমেও I recently mentioned, যে they are being consulted, they are in conversations, but how empowered are they? And what agency are we giving them in addressing their concerns, right? So এই জায়গাটাতে স্যার there is a diffusion of direction, যে জায়গাটাতে আমার একটা কনসার্ন আমি দেখি। এবং এটার কারণে যেটা হচ্ছে যে ডিফারেন্ট গ্রুপস দে হ্যাভ বিকাম প্লুরাল। সো এরকম না যে দে হ্যাভ উইকেন্ড, বাট দে হ্যাভ বিকাম মোর প্লুরাল, অ্যান্ড ডিফারেন্ট গ্রুপস আর ইন্টারপ্রেটিং different scenarios in different ways, which can look like fragmentation. So they are still potent, they still have the potential to sort of be a guiding light for us, to be a North Star for us. They need the right kind of structural design for their absorption and for their agency. I'll keep it short. No, thank you. Thanks so much, Tasneem. I think it was an extremely well taken point. And I think you are, we have been celebrating the youth. In a way, we have all not just celebrated, we have also put the task, made them responsible for their own future. But that is society at large. আমাদের একটা দায়িত্ব আছে। আপনি যে সিস্টেম ডিজাইনের কথা বললেন, or absorption মেকানিজমের কথা বললেন, গভর্নমেন্টের থেকে বলি অথবা পলিটিক্যাল পার্টিজে বলি অথবা সোশ্যাল স্ট্রাকচারে বলি, it is also incumbent on us to contribute to that system design. And আপনার very well taken point that that's where the weaknesses lie. The potency of the youth definitely remain. I think আমরা গ্রাসরুটে যখন দেখি নানা ধরনের এত কিছুর মধ্যেও নানা ধরনের ইনিশিয়েটিভস কিন্তু ফ্লাওয়ার করছে, and they're trying to push the agenda. কিন্তু এখানে আমাদের ওয়াইড আইড একটা শুধুমাত্র তালি দিলে এখানে অ্যাকচুয়ালি উই really are not doing our responsibility. আপনি যেটা বললেন system design. So we'll come back to that again. আমরা মোটামুটি we have a first round of discussion হলো. At this point I want to welcome Ambassador Humayun Kabir, who is a very well-known face in these sort of discourses. Welcome Humayun. এবং উনার পার্টিকুলার উনি একটা নজর রাখেন, and I think এই ইন্টারিম পিরিয়ডে একদিকে ইকোনমি নিয়ে আমাদের চিন্তা হয়েছে, একদিকে ইউথ নিয়ে স্টেট রিফর্মস, একদিকে ইকোনমি নিয়ে তো বটেই। এট দ্য সেম টাইম দি জিওপলিটিক্যাল এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম মোর কমপ্লেক্স, মোর চ্যালেঞ্জিং অ্যান্ড মোর কি বলে মোর আর্জেন্ট একটা এজেন্ডা, যেগুলো আমরা নট যে অন্য সব কিছু সলভ করে এটা করব, ওই লাক্সারি আমাদের নেই। সো আপনার দৃষ্টিতে what do you think are the geopolitical flashpoints for Bangladesh as in this in 2026, as a new government is poised to come in? And তারপরে আমার প্রশ্ন হবে যে how has the interim period either equipped us or not equipped us in terms of preparing to deal with these flashpoints? হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে, এবং আমি আমার যারা কো প্যানেলিস্ট আছেন সকলকে সালাম জানাচ্ছি, এবং ওনার যে আজকের এইরকম একটা সমৃদ্ধ আলোচনায় আমিও যুক্ত থাকতে পেরেছি, এবং বন্ধু যেগুলোকে অনেক ধন্যবাদ আবারও। আমি আপনার প্রশ্নের শেষ অংশটা দিয়ে শুরু করি। আসলে 2024 সালে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থানটা হয়, তার মধ্য দিয়ে কিন্তু জিওপলিটিক্যাল দুইটা প্রবাহকে আমরা একসাথে তৈরি হতে দেখেছি। তার এক প্রবাহের একটা অংশ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের যে চার্ডিংটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটারও কিন্তু একটা জিওপলিটিক্যাল ডাইমেনশন তৈরি হয়েছিল। এবং তখন
এটাকে ম্যানেজ করাও কিন্তু আমার ধারণা একটা প্রচেষ্টার বাড়তি প্রচেষ্টা প্রয়োজন ছিল, এবং সেখানেই ইন্টারিম গভর্নমেন্টকে যদি আপনি বলেন, এই ইন্টারিম গভর্নমেন্টের বিশেষ করে তার সরকার প্রধান যিনি আছেন তিনি একটু বাড়তি আমি বলবো সাধুবাদ পেতে পারেন, কারণ ওই সময়তে আমরা এই আঞ্চলিকভাবে যে প্রতিক্রিয়াটা দেখছিলাম এই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে, ওই মুহূর্তে কিন্তু এইরকম তার মতো একটা ব্যক্তিত্ব থাকা আমাদের জন্য অনেক ঝুঁকি কমিয়ে অনেকটা চাপ আটকে দিতে আমাদেরকে সামর্থ্য দিয়েছিল। তো কাজেই এটা একটা অভ্যন্তরীণ চার্নিং, সেটা কিন্তু এখনো চলছে। আমার ধারণা আগামী সরকারও সেই চার্নিং এর মধ্যেই থাকবে। তো বাংলাদেশের এই পরিবর্তিত বাস্তবতা, অভ্যন্তরীণ বাস্তবতা, এটাও কিন্তু জিও পলিটিক্সকে আমাদের আমি বলবো এফেক্ট করছে, এবং সেটা করতে থাকবে। তো কাজেই এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সরকারের জন্য সেটা থাকবে। এবার যদি বাইরের দিকে আসি, এখানে দুই স্তরে আমরা জিও পলিটিক্যাল আমি বলবো যে চার্নিং বা টেনশনটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আঞ্চলিকভাবে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে একটা বড় বড় ধরনের অস্থিরতার মুখে আমরা পড়ে আছি। একটা হচ্ছে পাকিস্তান ভারত আমরা জানি, এবং সেখানে অস্থিরতার আরেকটা নতুন উপাদান যোগ হয়েছে যেটা আমাদের উপর সরাসরি এফেক্ট করবে, সেটা হচ্ছে পানি ব্যবস্থাপনা নিয়ে কিন্তু একটা নতুন আমরা বাস্তবতা দেখছি। ভারত পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে, যেটা 1960 সাল থেকে এই ইন্ডাস এগ্রিমেন্টের আওতায় এটা কিন্তু ছিল, নতুন একটা উপাদান তৈরি হয়েছে। তো সামরিক সংঘাতের বাইরেও কিন্তু পানি ব্যবস্থাপনা নিয়ে একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে আছে। এটা আমাদের জন্য এই বছরের শেষেই ভারতের সাথে আমাদের সাথে গঙ্গা নদীর পানি নিয়ে যে 30 বছরের চুক্তি আছে সেটা মেয়াদ শেষ হবে, তারপরে এটাকে নবায়ন করতে হবে। কিভাবে নবায়ন হবে, কি হবে না হবে, এবং তার প্রতিক্রিয়া আমাদের উপর কি হবে, এটাও কিন্তু আমাদের এই আঞ্চলিক প্রেক্ষাপটে সার্ক আমাদের জন্য যেটা প্রয়োজন ছিল বা যেটা ছিল সেটা সার্ক অনেকদিন ধরে নাই। আমাদের সরকারের দিক থেকে এটাকে পুনরুজ্জীবনের জন্য আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি। তো কাজে আমরা যেই জায়গায় ছিলাম এই আঞ্চলিক ব্যবস্থাপনা সেখানেই থেকেছি। নতুন উপাদান যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া হ্যাজ বিন সাকড ইনটু দ্য গ্লোবাল কম্পিটিশন অনেক বেশি করে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পুরো দক্ষিণ এশিয়া পড়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করি ভারত, যেটা এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হিসাবে ছিল, তারাও তাদের সাথেও কিন্তু এক ধরনের তাদের টেনশনটা তৈরি হয়েছে। আর এর বাইরেও চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ এশিয়া তো থেকেছি, আমরাও পড়ে গেছি। যেমন মার্কিন রাষ্ট্রদূত মহোদয় ঢাকায় এসেই প্রথমে তিনি বলেছেন, এবং তার আগে হিয়ারিংয়েও তিনি বলেছিলেন যে বাংলাদেশ যাতে চীনাদের খুব বেশি ঘনিষ্ঠ না হয় সেটা দেখভাল করা তার দায়িত্বের একটি অংশ হবে। এবং এখন আমাদের জন্য যে চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে, আমরা কিন্তু এই আমাদের অর্থনীতির সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে আছে চীন। সেটা আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার বলি, আমরা যদি আমাদের ট্রেড বলি, আমরা যদি খানিকটা সাম্প্রতিককালে ইনভেস্টমেন্ট এরিয়াতেও যাই, তো চীনের সাথে আমাদের সংযুক্তিটা কিন্তু বাড়ছিল এবং বাড়বেও আমার ধারণা আগামী দিনেও। এখন সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি হবে সেটা এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না, বিশেষ করে ট্রাম্প জামানায়। আর এখানে আরেকটা নতুন ইতিবাচক জিনিস যোগ হয়েছে, একটু সাহসী পদক্ষেপ আমি বলবো। এই অঞ্চলকে ঘিরে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, জাপানের বিগ বি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই বড় বড় বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেকদিন ধরে আলোচনা করছি। এখানে গত 3 দিনে আমি বলবো জাপানের সাথে আমাদের একটা নতুন সক্রিয়তা দেখতে পাচ্ছি, যেটার একটা ভূরাজনৈতিক ডাইমেনশন বা এফেক্ট হবে বলে আমার বিশ্বাস। এই প্রথম বাংলাদেশ আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চুক্তি ইপিএ, যেটা হয়তো সম্ভবত ভবিষ্যতে আমাদেরকে এফটির দিকে নিয়ে যাবে, জাপানের মতো দেশের সাথে এই প্রথম একটা বড় ধরনের অর্থনৈতিক চুক্তি করলো। এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু আমার ধারণা এটা সরকারের অন্তর্বর্তী সরকারের একটা আমি বলবো শক্তিশালী বা সাহসী পদক্ষেপ। এর পাশাপাশি কিন্তু একটা সামরিক চুক্তিও হয়েছে জাপানের সাথে, এটাও আমাদের প্রথম। তো কাজেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে ঘিরে আমাদের অভ্যন্তরীণ সমস্যা, যেটার প্রভাব বাইরে যাচ্ছে, এই অঞ্চলে যাচ্ছে, তার বাইরেও যাচ্ছে, বাইরের ভূরাজনৈতিক প্রভাবও কিন্তু আমাদেরকে এখন স্পর্শ করছে। এখন বাংলাদেশের এই সরকার মিশ্র
আমি একটা বলবো যে অ্যাসেসমেন্ট নিয়ে যাচ্ছে, কারণ তারা যদিও অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইনস্টিটিউশনাল সাপোর্ট স্ট্রাকচারটা তারা তৈরি করেনি। এটা অনেকটা প্রফেসর ইউনূসের ব্যক্তিগত উদ্যোগ, তার সাথে যে টিম কাজ করছে তাদের ব্যক্তিগত পর্যায়ের উদ্যোগ হিসেবে রয়ে গেছে। আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে সেই সক্ষমতাটা কিন্তু তৈরি হয়েছে বলে মনে হয় না। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা আছেন, যারা এগুলোর বেনিফিশিয়ারি হবেন বা এর সাথে যুক্ত থাকবেন, তাদের সাথেও খুব বেশি সমন্বয় হয়েছে বলে আমার মনে হয় না। তো কাজেই অনেকগুলি সাহসী পদক্ষেপ আমরা দেখছি, উচ্চারণ দেখছি, কিন্তু সেগুলোকে ধরে রাখবার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতার দরকার, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় না আমরা খুব বেশি অগ্রগতি করেছি। এবং ভবিষ্যতের যে সরকার আসবে তার জন্যে আমরা আজকে দেখেছি গতকালই বিএনপি তার ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছে, তার আগে জামাত দিয়েছে। তারা এইবার এই ম্যানিফেস্টোগুলোতে পররাষ্ট্র বিষয় বা ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়ে এসছে, এটা ইতিবাচকভাবে আমি দেখছি। কিন্তু এখানে বেশিরভাগই মনে হয় যে প্রতিশ্রুতি বা কিছু করতে চাই সেরকম আশার কথাই তারা শুনিয়েছেন। সাংগঠনিকভাবে এগুলো কিভাবে আমরা আমাদের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসব সে সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু বিএনপির ম্যানিফেস্টো তো দেখিনি, জামাতে ম্যানিফেস্টো তো দেখিনি। তো আমার কাছে ওকে, হ্যাঁ আমি বলেন। আপাতত এখানে থামছি। আচ্ছা, না ঠিক আছে, ম্যানিফেস্টো নিয়ে আমরা আশা করছি আরেকটা পর্ব, এই যে বিভিন্ন দলের ম্যানিফেস্টো নিয়ে 10 তারিখের দিকে আরেকটা পর্ব করা যায় কিনা আমরা সেটা দেখবো। তো অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার ইয়েতে যেটা মনে হলো, আপনি কয়েকবার বলেছেন কয়েকটা সাহসী উদ্যোগ ইত্যাদি হয়েছে, বাট নট ব্যাকড আপ বাই এ ইনস্টিটিউশনাল প্রসেস। এটা অনেকটা ইন্ডিভিজুয়াল বা একটা স্মল গ্রুপ ইনিশিয়েটিভ। এখানে একটা কি যেহেতু কমপ্লেক্স জিওপলিটিক্স, মানে এটা কনস্ট্যান্ট রিডিং অফ দি জিওপলিটিক্যাল সিনারিও ইজ ইম্পর্টেন্ট, অ্যাসেসিং দি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারেস্ট গুলো ইম্পর্টেন্ট। সেখানে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যারা, উইচ ইজ পার্ট দি গভর্নমেন্ট, অফকোর্স দি টপ পলিসি মেকার্স আর ওয়ান, প্রফেশনাল গ্রুপস আর ওয়ান, অ্যান্ড আর্ম ফোর্সেস আর ওয়ান। এই তিনটা যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার in terms of both providing the idea inputs for addressing the geopolitical challenges and how to take this forward. এই তিনটি যে গ্রুপের মধ্যে ইন্টারিম পিরিয়ডে আপনার দৃষ্টিতে ওয়াজ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেই পরিমাণ হওয়ার দরকার ছিল কনভারসেশন, ইন্টারঅ্যাকশন, সেটা কি হয়েছে? এবং আপনি অবশ্য বলেছেন যে ইনস্টিটিউশনাল প্রসেসটা ওইভাবে হয়নি, যে ইভেন জাপানের কথা যেটা বললেন। উড ইউ এগ্রি যে আমরা ইনিশিয়েটিভ হয়েছে বাট নট ব্যাক বাই এ কম্প্রিহেন্সিভ ইনস্টিটিউশনাল কনসালটেশন অ্যামং দি কি স্টেক হোল্ডার্স? উড দ্যাট বি এ কারেক্ট কনক্লুশন আপনার বক্তব্যের? জি, আপনি ঠিকই বলেছেন, এবং সেটা আপনি তিনটা স্তরে বললেন। আমি যদি শুধু সরকারি স্তরে বলি, সেখানেও কনসালটেশন মেকানিজমটা দুর্বল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্যারিফ ডিল নিয়ে যেটা করেছি, সেখানেও আমার ধারণা যথেষ্ট পরিমাণে আন্তঃ মন্ত্রণালয় কনসালটেশন হয়নি। এবার যদি আসেন আপনি, যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার্স আছে তাদের সাথেও হয়নি, এবং সেটা বিজিএমইএ তো প্রকাশ্যে গিয়ে তারা স্টেটমেন্ট করেছে, প্রেস কনফারেন্স করেছে। আর যদি বলেন গবেষণা প্রতিষ্ঠান বা যারা পেশাগতভাবে এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ বা তাদের সাথে কনসালটেশন, সেটা তো আরো দূরের কথা। তো কাজেই আমার ধারণা এটা খুব হাইলি ব্যুরোক্রেটিক একটা অ্যাপ্রোচের মধ্য দিয়ে এই সরকারটা তার পররাষ্ট্র নীতি পরিচালনা করেছে। সেটাও আমি ব্যুরোক্রেটিক বলতে আমি বোঝাচ্ছি খুব কোটারি লেড একটা প্রসেস হিসাবে আমার কাছে মনে হয়। আমি জানি না শব্দটা ঠিক মতো বলতে পারলাম না, কিন্তু আমার মনে হয় খুব অল্প সংখ্যক মানুষকে ঘিরেই এই প্রক্রিয়াটা আবর্তিত হয়েছে। এইটা এখন আমাদের মোটামুটি আমাদের প্যানেলে সবার থেকে ফার্স্ট রাউন্ড আমরা শুনেছি। আমাদের একচুয়ালি সময় খুব বেশি হবে না, বাট আই থিঙ্ক উই হ্যাভ এ ব্রড সেন্স। বাট আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। বিপুল জনসমর্থন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছিল, কিন্তু আপনাদের অর্থনীতি যারা বলেছেন, যারা নিয়ে বলেছেন, এই যে তসনিম তায়েব বললেন সিস্টেম ডিজাইনে আমরা ওইভাবে অ্যাটেনশন দিই নাই, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন যে অংশীজনের আলোচনা হয় নাই। এবং সো isn't this a puzzle যে আমরা এত হয়েছে? why has not the interim government felt what was the issue in engaging with society, with various
অ্যাপ্রোপ্রিয়েট স্টেক হোল্ডার, সেটা বিজনেস ওয়ার্ল্ডে হোক, সেটা প্রফেশনাল ওয়ার্ল্ডে হোক, অথবা এডুকেশন ওয়ার্ল্ডে হোক? What was the issue? Anyone from the panelists? আমার want মনে to হয় যে give বলেন। ওরা ওনাদেরকে বেশি জ্ঞানী মনে করেছেন, এবং ওরা দে আর ডিপেন্ডেন্ট টু মাচ উইথ এ ব্যুরোক্রেট, এবং এই ব্যুরোক্রেট এবং ওনাদের নিজেদের মধ্যে, যেহেতু এখানে ইকোনমিস্ট আছে, এখানে ব্যুরোক্রেট আছে, এখানে আবার ব্যবসায়ী, হ্যাঁ, এরকম। সো দে থট দ্যাট দে নো এভরিথিং, এবং হোয়াট এভার দে আর ডুইং বেস্ট ফর দ্য নেশন। বাট আসলে ইম্প্যাক্ট স্টাডি ছাড়া যারা ডাইরেক্টলি ইনভলভ যে সেক্টরে, তাদের সাথে যদি ডাইরেক্টলি কানেক্টিভিটি না হয়, তাদের থেকে যদি ফিডব্যাক না নেয়, আমি যতই জ্ঞানী হই না কেন, এটা কিন্তু ডেলিভার করা উইল বি ডিফিকাল্ট। এবং তার আরেকটা উদাহরণ হলো, দেখেন ট্রান্সপারেন্সি বলে কোনো কিছু কিন্তু নাই। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা আমেরিকার সাথে যে ট্যারিফ নিয়ে যে নেগোসিয়েশন করলেন, why not to share with us, because we are the stakeholder, right? But মনে করি না, নাইস, আমরা দেশের কথা চিন্তা করেই কিন্তু আমরা করছি, বিশ্বাস। So এইখানে তো তাহলে একটা anyone else from the panelists to have any other take on কাজ this? করতে গিয়েছে হ্যাঁ। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। আমার যেটা মনে হয়েছে, কেউ মিস্টার পারভেজ আলম যেটা বলেছেন সব জানতা মনে করেন, দু একজনকে রেখেছি, আর বাকিরা সবাই এটার বেনিফিটটা নেওয়ার চেষ্টা করেছে। কেউ যারা সরকারি কর্মকর্তা, জুনিয়রদের প্রমোশন, তাদের পদায়ন, তাদের বদলি একটা। আরেকটা দেখেছি যারা কম জানেন, মানে এই ধরনের প্রশাসনিক দায়িত্বে কোথাও ছিলেন না, কিংবা নেতৃত্ব সুলভ গুণাবলী সম্পন্ন নন, এরকম অনেকেই রয়েছেন ওখানে, প্রায় 30% ওখানে আছে, যাদের কোনো বড় বড় সংগঠন পরিচালনা কিংবা ড্রাইভ করার অভিজ্ঞতা নাই। তাদেরকে আমরা দেখেছি এক্সট্রা অর্ডিনারিলি ডিপেন্ডেন্ট অন দা ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসির যেটা সাধারণভাবে তারা তাদের নিজেদের পলিটিক্যাল ইম্পর্টেন্স ক্রিয়েট করতে গিয়ে স্টেক হোল্ডারদেরকে অ্যালাউ করেননি। বিশেষভাবে আমি মিস্টার পারভেজ আলমের সাথে সম্পূর্ণ একমত। আমি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি অনেকগুলো বিষয়ে, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে দুই একবার যদিও উপদেষ্টা মহোদয় বলেছেন, কিন্তু দ্যাট ওয়াজ নালিফাইড বাই দ্য সিনিয়র সিভিল ব্যুরোক্রেটস। আর কিছু কিছু জায়গায় মানে আমার মানে স্পষ্টতই মনে হয়েছে উপদেষ্টা মন্ডলীরা কিংবা তার আশেপাশে যারা বিশেষ সহকারী, তারা একটা কিছুটা কমপ্লেক্সিটিতে ভুগছেন। সেটা হতে পারে, আমার সব জানতা মনে হয় না, আমার কেন জানি আলটিমেটলি মনে হয়েছে তাদের মোস্ট অফ দেম আর ইনক্যাপাসিটেড, দে ডিড নট হ্যাভ এনি গুড ভিজিবিলিটি অ্যাবাউট দ্য ডেস্টিনেশন। প্লাস হচ্ছে কেউ ইনফিরিটি কমপ্লেক্সও ভুগতে দেখেছি আমি অনেককে। রনক জান, আপনি কি, আমরা তো অনেকের সাথে এঙ্গেজমেন্টের দুর্বলতার কথা বললাম। Do you think the interim government also engaged with the political groups in a transparent, in a effective manner? মানে আমরা তো বিজনেস অন্যান্য সবগুলো বললাম। What do you think on that front? না, আমার যেটা, আমি এর আগেও 2006-07 সরকারের সময় আমি 7-8 যেটা বলছিলাম, ইন্টারিম গভর্নমেন্টের সময় কম, এবং তারা যদি অনেক, আপনি কি 18 মাসকে কম বলবেন? না, আমি লেট মি ফিনিশ। আমি যেটা বলবো যে এজেন্ডাটা অনেক লোকের অনেক প্রত্যাশা আছে, কিন্তু প্রথমেই এই সব সরকারের চিন্তা করা দরকার আমরা কতটা ডেলিভার করতে পারবো। অতএব অনেক ব্যাপারে আমরা অনেক কিছু ডেলিভার করতে পারবো না, অতএব আগেই প্রায়োরিটি গুলা ঠিক করার দরকার ছিল, যে লোকে ট্যাঞ্জিবল কিছু দেখতে চায় এবং তারা কোনটাতে ডেলিভার করতে পারবেন, এবং ওই আগের থেকেই ওই প্রত্যাশাটাকে কমিয়ে যেটা ডেলিভার করতে পারবেন ওই মানে কাজগুলা কয়েকটা ব্যাপারে ফোকাসড হওয়া উচিত ছিল এবং সেটাকে সুষ্ঠুভাবে করে দেওয়া উচিত ছিল। যেমন তারা বলেছেন 3টা তাদের বড় কাজ, একটা বিচার, একটা সংস্কার আর একটা নির্বাচন। কিন্তু তারা জানেন যে বিচারটা কিছু আরম্ভ করলেও তারা এটা লং প্রসেস, শেষ করতে পারবেন না। সংস্কারও আমরা জানি সংস্কারের প্রধান সমস্যা ইমপ্লিমেন্টেশন, এবং ওরা তো ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এরপরে সরকার আসবে। একটা যেটা তাদের একমাত্র করতেই হবে সেটা হচ্ছে নির্বাচন।
কারণ সেটা তার অর্থাৎ প্রথম থেকে তাদের যেটাতে খুব ফোকাস দেওয়া উচিত ছিল যে তারা একটা আমাদের দেশের গিভেন আওয়ার হিস্ট্রি যে সবকটা নির্বাচন এর আগে 3টা বিতর্কিত, তারও আগে সামরিক শাসনের আমলে নির্বাচনগুলো, ইনকামবেন্ট গভর্নমেন্টের আন্ডার নির্বাচন সবকটাই বিতর্কিত। একদম চেষ্টা করা উচিত ছিল যে অ্যাটলিস্ট এই নির্বাচনটা যাতে তারা একদম ভালোভাবে করতে পারে। কিন্তু আমি বলবো যে এখানে সেটাই আমি বলবো যে তারা ওরকম ভাবে মন দেননি। তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন যে আমরা এটা করব সেটা করব। প্রথম থেকে দে শুড হ্যাভ নোন যে তাদের লিমিটেশন আছে, টাইমের লিমিটেশন আছে। অতএব একদম এই কোন কাজগুলা করবেন এবং একটা আমাদের দেশের লোক দেখতে চায় ট্যাঞ্জিবল রেজাল্টস, কয়েকটা ব্যাপারে যেটা করে দেখাতে পারবেন, সেগুলাতেই তাদের সীমাবদ্ধ থাকা দরকার। অ্যাজ ফর পলিটিক্যাল যে যাদের সঙ্গে তারা এঙ্গেজ করেছেন, এখন সেটা তো তারা, আমি বলবো যে এই যে সংবিধান সংস্কার নিয়ে এত সময় এত মানে যখন বোঝাই যাচ্ছে অনেক ব্যাপারে দলগুলাই ঐক্যমত হবে না, তখন জোর করে তো মানুষকে ঐক্যমত করার দরকারই নেই, কারণ অনেকগুলো ব্যাপারে ঐক্যমত আছে। এবং তারপরে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তারপরে তারা সেগুলাতে ঐক্যমত হয় কি না হয় সেগুলো তাদের উপরে ছেড়ে দিতে পারতেন। তো এই যে একটা বিশাল যে একটা মানে এত সময় এই সংস্কার, এবং একটু আগে আরেকজন বললেন যে যিনি সিভিল সার্ভিস নিয়ে বললেন যে অনেকগুলা যে রিকমেন্ডেশন এগুলো তো বহু আগে থেকেই ছিল এবং এগুলো ইমপ্লিমেন্টেড হয় না। আমাদের কত কমিশন হচ্ছে লোকে জানেও না। সেই জন্য আমি বললাম যে এদের এত বিশাল কর্মযজ্ঞ না করে হোয়াট দে শুড হ্যাভ ডান, যে তাদের দেখার দরকার ছিল আমরা 3টা-4টা ভালো কাজ করতে পারবো, আমরা একটু দেখিয়ে যাব। এবং ট্রান্সপারেন্সি যেটা কথা হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যে তাদের এই যে এত বিতর্ক হতো না। হয়তো তারা ভালোর জন্য অনেক কাজ করেছেন, কিন্তু যেহেতু তারা ট্রান্সপারেন্ট ছিলেন না এবং কি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেন নাই, অতএব এখন অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা ইফ দে টুক পিপল ইনটু কনফিডেন্স। কথা হচ্ছে আমরা অনেকেই দেশের সবাই অনেক লোকই ভালো চায়, এরকম সন্দেহ করার কোনো কারণ নেই যে অনেক লোক ভালো চায় না, যারা যখন ক্ষমতায় থাকেন তারাই একমাত্র দেশের ভালো চান, এটা তো ভাবার কোনো কারণ নেই। কেমন এইটা কি আপনার আরেকটি মানে আনোয়ার আলম পারভেজ বলেছেন, মামুনও বলেছেন, আপনিও এখনই বললেন, ইন্টারিম গভর্নমেন্টের স্টাইল অফ গভর্নেন্স মানে ইন্ডিপেন্ডেন্ট অফ কি কি করেছেন ওগুলো বাদ দিয়ে, ওয়াজ ইট এক ধরনের কি আইসোলেটেড এলিটিজমের একটা সমস্যার মধ্যে ওনারা ঘুরপাক খেয়েছিলেন, যার ফলে ওনারা ভেবেছেন যে ওনারা সমাধান জানেন, কাউকে বলার দরকার নেই, কিন্তু যেহেতু কনসাল্ট করছেন না লাইক উইথ আনোয়ার আলম পারভেজ, দে ডোন্ট নো দি অ্যাকচুয়াল ইস্যু, যে যেটার উপর প্রায়োরিটাইজ করা, যেমন এনার্জিটা ঠিক করার দরকার, ওর পানির ব্যবস্থা ঠিক করার দরকার। এইটাও তো বিকজ আমরা তো দেখেছি যে the interim গভর্নমেন্টের মধ্যে সিভিল সোসাইটির অনেক লোকজন ছিল, দোজ হু হ্যাভ নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই ধরনের লোকজনই তো বেশি ছিল। হাউ ডিড এই প্রবলেমটা কি, ইজ ইট এ গুড কারেক্ট ক্যারেক্টারাইজেশন যে এলিটিজমের একটা সমস্যার এই ইজন্ট ইট এ বিট সারপ্রাইজ? না, এলিটিজম নয়, আসলে দেখুন যারা মানে পলিটিশিয়ান তারা অনেক লোককে নিয়ে সবসময় তাদের কাজ করতে হয় এবং তারা ন্যাচারালি অনেক লোকের সঙ্গে কমিউনিকেশন করতে পারে, সকাল থেকে তারা তাদের দরজা খোলা রাখে। কিন্তু যারা সিভিল সোসাইটির লোক কিংবা যারা ব্যুরোক্র্যাট কিংবা টেকনোক্র্যাট, তারা আসলে এত রকমের লোকজনের সঙ্গে তাদের কাজ করার অভ্যাস নেই, তারা ভাবেও না যে এদের কাছে আমাদের একটা কনসাল্ট করতে হবে, কমিউনিকেট করতে হবে। রনক জান, এখানে একটা পয়েন্ট বলতে যাচ্ছে, আপনি যেটা বললেন ঠিক আছে, অনেকের সাথে কথা হবে, বাট কমার্স মিনিস্টার নিডস টু টক উইথ দি বিজিএমইএ, প্রধান উপদেষ্টা নিডস টু টক উইথ দি বিজনেসম্যান। এটা তো অনেক লোকের সাথে ব্যাপার নয়। ইজ দি রাইট স্টেক হোল্ডার যাদের সাথে ইউ নিড টু কনসাল্ট। দ্যাটস এ ডিফারেন্ট ফ্রম আমি সকাল বিকাল আমার বৈঠকখানায় এলাকার 100 জনকে চা খাওয়াচ্ছি। বাট এই যে আমি যাদের সাথে কথা বলার দরকার, সেটা কি একটা ইস্যু নয়?
What এখন আমি is তো that? বলছি তারা এখন তো এটা তারা নানান বিতর্কের এবং সমালোচনার মুখে পড়ছেন, তারা হয়তো খুব ক্ষুব্ধ হচ্ছেন আমাদের উপরে, কিন্তু রাইটলি তো নিশ্চয়ই এটা হবে যে তারা মানে সবার সঙ্গে না কথা বললেও কি স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলতে হবে। আর যদি তারা বলেন যে না আমরা কি স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলি না, এই কারণে যে এরা খুব স্বার্থান্বেষী, তারা ভেস্টেড ইন্টারেস্ট, সেই জন্য আমরা অন্যদের সঙ্গে কথা বলছি, they have to make it very clear as to But why অন্য they কার are সাথে now কথা concerned. বলেছে? না সেটা তো আমি জানি না, they should have, সেজন্য আমি বলছি they should have been transparent. যদি Right. কি Yes. স্টেক হোল্ডারের সঙ্গে যদি কথা না বলে, তাহলে যখন এটা নিয়ে প্রশ্ন উঠছে সঙ্গে সঙ্গে they have to be very quick in responding, কিন্তু তারা তো সেটাও করতে পারছেন না। এবং আমরা সেই জন্য আমি বলছি যে বারে বারে আমরা যেটা দেখছি যে যতই আমরা রাজনীতিবিদদের গালাগালি করি, কিন্তু শেষ পর্যন্ত আবার তাদের দুয়ারেই আমাদেরকে ফেরত আসতে হচ্ছে। Right. So, Tasneem, আপনার কাছে আসছি যে do you see what are the pathways for engaging the youth? মানে are there some pathways যেটা have opened, যেটা হয়তো এখনো fruition আসেনি, but one needs to really invest on that, focus on that? There are two ways of looking at it, sir. Number one is structurally, and number two is symbolically. So symbolically, there are avenues. যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে they have been talking, they have been made part of some conversations. কিছু কিছু জায়গায় engagement হয়েছে, but we have to clearly distinguish between engagement and incorporation. So ওই জায়গাটাতেই হচ্ছে আসলে there's the concern. We have to now see whether this engagement that is happening, whether this is durable, whether this is sustainable, or whether this is episodic. And if this is symbolic only, if it is structural, then it's fine. Then it'll be durable. There'll be a strategy. There'll be an implementation for absorption. But if it is only symbolic, only for people management for the time being, then the next government will have to come in and will have to re-strategize. Overall, আমার যেটা মনে হয়েছে যে this entire the last 18 months, the way we have approached, the interim government has approached different issues in terms of governance, ওই জায়গাটাতে there was a lack of strategy. We have not been strategic. যেরকম রনক আপা বললেন যে there was they picked up a lot of things, and then a lot of things couldn't be delivered. So ওই জায়গাটাতে if they had been systematic, if they had been structural, perhaps today we would have seen more tangible results, including in pathways for the youth. I think the voice of wisdom from the youth. That's how I would characterize your intervention at this stage. Fine. আমরা মোটামুটি শেষের দিকে, but there's a lot of people on the online. আমরা চ্যাট বক্সে অবশ্য কোনো প্রশ্ন দেখিনি. I can take 3 questions from those who are connected. আপনারা যদি একটু রিয়াকশনে গিয়ে হাত তুলেন. There is Kamrul Ahsan from USA. আপনি যদি বলেন very brief, actually 2 মিনিটের একটা সময় দেওয়া যাচ্ছে. Go ahead. আমি actually American citizen, অতএব I think I lost my right to talk about Bangladesh politics. এবং আমি actually বাংলাদেশ পলিটিক্স নিয়ে কথা বলিও না, কিন্তু না, বাট এখন কিছু নিশ্চয় বলতে চাচ্ছেন। হ্যাঁ, এখন কিছু নিশ্চয় বলতে, না আমি বলছি এখন কিছু বলতে চাচ্ছেন, সো বলে ফেলেন আর কি। না, আমি রাজনীতির কথা বলতে চাচ্ছি না, কিন্তু আই এম টেরিফাইড। আমি অ্যাকচুয়ালি আপনারা যা বলছেন অনেকের সাথে আমি একমত না, কারণ আই এম জাস্ট টেরিফাইড। আমি বাংলাদেশে রাজনীতির সাথে জড়িত না, কিন্তু একটা জিনিস আমি বাংলাদেশে করি, আই এম very interested in education for disadvantaged and marginalized children. এবং আমি ঢাকাতে নিজের টাকায় কয়েকটা স্কুল চালাই। I'm just terrified. এই গত সপ্তাহে আমাকে যারা স্কুল চালায় তারা আমাকে জানালো যে বাচ্চাগুলা ক্লাস 1, 2, 3, 4, 5 এ পড়ে, তাদেরকে সব ঘোমটা দিয়ে আসতে হবে। They have to wear, এবং বলা হচ্ছে যে তাদের স্কুলে পড়তে হবে কেন, তাদেরকে মাদ্রাসায় পড়তে হবে। It just terrifies me. Okay. So this is what's happening in Bangladesh. I don't know. আমি তো দূরে থাকি, অতএব জানি না।
Sure. কিন্তু দিস ইজ মাই পার্সোনাল একদম ব্যক্তিগত ওপিনিয়ন আর কি Okay. আমার। Okay. আরেকটা আমি আরেক সেকেন্ড হ্যাঁ, sure. বলেন। আমি আরেক সেকেন্ড সময় নিতে পারি? আমি ইদানিং বলেন। যেহেতু এডুকেশনের সাথে কথা বলতে চাই, আমি ইদানিং দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 4 জন প্রফেসর এমিরিটাস করেছে। হুম, 3 of them happen to be my friend, and all 3 of them were advisor to Khaleda Zia. আচ্ছা, How non-partisan can it be? okay. So We, I'm just do- scared যে বাংলাদেশে Okay. যা হচ্ছে, I'm just scared. Thank you. Sure. Thank you. Ramin Nawaz and then Sattar Mandal. 2 মিনিট করে Ramin Nawaz বলেন। ও, রিজভি নেওয়াজ। আপনার আসসালামু নামটা আলাইকুম ভুল স্যার। আসছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রিজভি বলো। স্যার আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম আপনাদের কথা। হুম। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় মানে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। স্যার রৌনক আপা মাত্র বললেন একটা কথা, শেষ করলেন আর কি। আমি রৌনক আপার কাছে জানতে চাই যে এই উপলব্ধিটা কি মানে এই সময়ে আমরা থেকে শিখলাম যে শেষ পর্যন্ত আমাদের রাজনীতিকদের কাছে ফিরতে হয়? হ্যাঁ, এটা একটু আমি ব্যাখ্যা চাই আর কি। আচ্ছা, ওকে, লেটস পার্ক দ্যাট ফর এ মোমেন্ট। সত্তা মন্ডল। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ ধরে এই বিদগ্ধ প্যানেলিস্টদের আলোচনা শুনেছি এবং খুবই আমি এনজয় করেছি, অনেক জ্ঞানগর্ভ। আমি শুধু একটি মন্তব্য করতে চাই, এটা কোনো প্রশ্ন নয়। সেটি হলো যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা গত 2 বছর এই সময়কালটাতে এক ধরনের আত্মসন্তুষ্টি বা একটা কমপ্লেসেন্সি এটা লক্ষ্য করেছি। আমার যে এলাকা, আমার পেশাগত এলাকা, সেটা হলো এই যে বৃহত্তর জনগণের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি, এবং সেটাতে এসে যায় কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, যেটা আমার কর্মক্ষেত্র। এখানে মনে হয় যে এক ধরনের কমপ্লেসেন্সি দেখা গেছে। কোন রকম খুব বড় ধরনের কোনো আলোচনাও দেখা যায় না, মনে হয় সবই তো ঠিকঠাক আছে, সব চলছে। তো তাতে আমার কাছে মনে হলো যে একটা ঝুঁকি তৈরি হয়। সেই ঝুঁকিটা হলো যে এই যে ক্লাইমেট চেঞ্জ, এটা যেমন খুব দ্রুত আমাদের এই উৎপাদন ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে, তেমনি বিশ্ব বাজার ব্যবস্থাটাও বেশ অস্থিরতা আছে, সেটা আমরা জানি। এই জাতীয় একটা অবস্থা যদি থাকে যে আমরা তেমন কিছু করছি না যেটা ফরওয়ার্ড লুকিং, তাহলে ঝুঁকিটা এমন হতে পারে যে আমাদের প্রযুক্তি এবং তার সঙ্গে থেকে এই যে উৎপাদন ব্যবস্থাতে যে আরো একটা উল্লম্ফন দরকার ছিল, তাতে গবেষণা এবং উদ্ভাবনের যে গতিময়তা, এটি কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। এবং আগামী দিনে যারা সরকারে আসছেন তাদের প্রতি ন্যাচারালি আমার আশাবাদ থাকবে যে তারা যেন এটা চট করে খেয়াল করেন এবং সেখানে পদক্ষেপ নেন। অনেক ধন্যবাদ। আর দুজনকে অ্যাকচুয়ালি 2 মিনিট করে সময় দিতে পারি যদি কেউ ইয়ে থাকেন। আই সি আদনান মোর্শেদ or মুইনুল হক, আপনাদের দেখতে পাচ্ছি। এনিওয়ান? জোর করে ইউ ডোন্ট হ্যাভ টু পার্টিসিপেট। রনক, আপনার কাছে প্রশ্নটা ছিল। আই অলসো হ্যাভ এ নট এ প্রশ্ন বাট আই ডিফারেন্ট আনসার। প্রশ্নটা ছিল এই যে আমরা রাজনীতিবিদদের কাছে ফিরে আসতে হয়, রিজভির প্রশ্নটা ছিল। হাউ ডু ইউ, হোয়াটস ইউর টেক অন দ্যাট? না, এটা তো আমরা 60-এর দশক থেকেই এটা আমরা বলে আসছি যে আইয়ুব খান ছিল, আমরা দেখেছি এবং আমরা জানতাম যে না, মিলিটারি শাসন কিছু শেষ পর্যন্ত মানুষ প্রবলেম সলভ করবে না, পলিটিক্যাল রুল হতে হবে। তারপরে আমরা বাংলাদেশ আমলেও আমরা দেখলাম মিলিটারিরা আসলো এবং তারপরে আবার 90 গণ অভ্যুত্থানে তারা চলে গেল। তারপরে আবার 11 সরকার আসলো, তারাও প্রায় ছেড়ে দে মাকে দেবাচ্ছি মতন করে তারাও আবার রাজনীতিদের দিয়ে গেল। অতএব যে কোনো সমস্যা শেষ পর্যন্ত রাজনৈতিকভাবেই সেটা সমাধান করতে হবে। যারা যেটা দরকার, একটু আগে যে ইউথ লেড, যেটার ইউথদের প্রশ্ন আসলো, তাদেরকে ব্যাপকভাবে রাজনীতিতে আসলে অংশগ্রহণ করতে হবে এবং তাদের চিন্তা করতে হবে তারা কোন পথে চলতে চায়, অর্গানাইজেশন করতে হবে।
যদি আমরা আওয়ামী লীগের যখন মানে প্রতিষ্ঠিত হয়েছিল 1949-এ, তখন কিন্তু বেশিরভাগ নেতারা উপরে হয়তো মৌলানা ভাসানী কি সোহরাওয়ার্দীকে বসা ছিল, কিন্তু যারা এইটাকে সারা দেশে পৌঁছে দিয়েছিল সেটা মানে স্টুডেন্টরাই করেছিল। এটা তাতে এটার আদর্শ কি হবে, অর্গানাইজেশন কি হবে, এটা একদিনে দুদিনে হবে না। 19 মাসে 18 মাস ইজ নাথিং ইন দ্য স্কিম অফ থিংস, একটা ইন এ নেশনস লাইফ টাইম। ছাত্ররা এখন সবে এঙ্গেজড হয়েছে, তাদের আরো ভুলভ্রান্তি করবে, তারপরে তাদেরকে ডিরেকশন, এন্ড দে শুডন্ট বি থিঙ্কিং একটা স্ট্রাকচারের মধ্যে অন্য লোক তাদেরকে কোঅপ্ট করে ঢুকিয়ে দেবে, সেটা দ্যাট উড বি এ ভেরি রং স্ট্র্যাটেজি। তারা যেহেতু একটা নতুন বন্দোবস্ত করতে চায়, তাদেরকে চিন্তা ভাবনা করে ইনস্টেড অফ বিং কোঅপ্টেড টু এক্সিস্টিং স্ট্রাকচার, তাদেরকে চিন্তা করতে হবে যে তারা কি ধরনের, তাদের প্রত্যাশাটা কি, তাদের আকাঙ্ক্ষাটা কি, কি ধরনের স্ট্রাকচার সৃষ্টি করবে। তাদের আগের জেনারেশন সেগুলা করেছে, এই জেনারেশনকে তাই করতে হবে। অনেক ধন্যবাদ। সেটা আমার ব্যক্তিগত মত, আমি আমার মত কারো উপরে আমি চাপিয়ে দিতে চাই না, এটা আমার ব্যক্তিগত মত। আমি সবসময় বিশ্বাস করি পলিটিক্স ব্যাড হলেও ওই পলিটিক্যাল সলিউশনে যেতে হবে, এবং তার জন্য পলিটিক্যালি নিজেদেরকে এঙ্গেজ করতে হবে। থ্যাংক ইউ। হুমায়ুন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? রৌনক আপার কথার উপরে একটুখানি যোগ করি, এবং তাসনিম যেটা বললো, আমি কিন্তু তারুণ্যের এই উচ্ছ্বাস এবং তারুণ্যের পদচারণাটা দেখতে পাচ্ছি। এটা ঢাকায় না, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরি, হয়তো আমরা সাংগঠনিক কাঠামো নিয়ে আমরা অসন্তুষ্ট, কিন্তু তারুণ্য কিন্তু সারা দেশময় বিস্তৃত এবং তারা কিন্তু ভাইব্রেট করছে সব জায়গায়। তার একটা এক্সাম্পল যেটা আসবে, রৌনক আপা যেটা বললেন, আগামী নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে এই তরুণ প্রজন্ম, যাদের ভোট প্রায় 4 কোটি, এই 4 কোটির মধ্যে 90% থেকে 95% ভোট দেবে, এবং তাদের ভোট কিন্তু একটা নির্ধারক ভোট হিসাবে আসবে তারা কি ধরনের প্রশাসন চাচ্ছে। এবং এই ভোটটা যেদিকেই যাক, এটা যারা সরকার গঠন করবে তাদের দিকে যাক, বা যারা সরকার গঠন করবেন না, বিরোধী দলে থাকবে, তাদের ওখানে যাক, আমার কাছে একটা নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে বলে ধারণা। আমি দুটো এক্সাম্পল এখানে দিই। একটা হচ্ছে ঢাকাতেই একটা আসনে একজন নারী প্রার্থী নির্বাচন করছেন, তার পেছনে কিন্তু কোনো দল নাই, আর্থিক সামর্থ্য নাই, কিন্তু তিনি জিতবেন বলেই স্থানীয় পর্যায় থেকে আমার কাছে মনে হচ্ছে। আমি রাজশাহীর পবাতে একজন ভদ্র মহিলাকে পেয়েছি, যিনিও কিন্তু হ্যাঁ, উনিও নির্বাচন করছেন কোনো ইনফ্রাস্ট্রাকচার, দলীয় কোনো সাপোর্ট নিয়ে নয়, কিন্তু স্থানীয়ভাবে ভাইব্রেশন তৈরি করছেন। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু জনমনে একটা প্রত্যাশা বা ডিমান্ড, যদি আমি বলি, আছে যে আমরা একটা চলমান, এবং আগামী নির্বাচন একটা স্টেপ হবে, তারপরে যে সরকারটা হবে, আমি আন্দাজ করছি, এটা আমার ব্যক্তিগত আন্দাজ একেবারেই, যে তারা যে পরিমাণ চাপে থাকতে হবে এবং যে পরিমাণ ডিমান্ড তাদের, অন্তত রাস্তায় আমরা যেগুলোকে দেখতে পাচ্ছি বুদবুদগুলা, এই বুদবুদগুলো আগামী 1-2 মাসে শেষ হবে মনে করার কোনো কারণ নাই। গভর্নমেন্টকে নতুন ভাবে এনগেজ হতে হবে, নতুন ভাবে এই যে যেটা বলা হয় কমিউনিকেশন এন্ড কনসালটেশন মেকানিজমটা ডেভেলপ করতে হবে, এবং অনেস্টলি এবং ফেয়ারলি জনগণের কাছে তাদের চেহারাটা তুলে আনতে হবে। দ্যাট মাইট স্যানিটাইজ দ্য পলিটিক্যাল প্রসেস আন্ডার কাইন্ড অফ কম্পালশন। এটাই আমার কাছে ভরসার বিষয়। এখন এটা কোন কালার হবে সেটা আমি বলতে পারবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা এই স্যানিটাইজেশন প্রসেসের দিকে যাচ্ছি জনপ্রত্যাশার আলোকে। আমি এখানে শেষ করবো, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আই থিঙ্ক আমাদের আলোচনা বেশ চলেছে, এন্ড অবভিয়াসলি এই ধরনের আলোচনার কোনো শেষ বলে কিছু নাই অ্যাজ সাচ। তো আমি ইন টার্মস অফ সামিং আপ প্রথম একটা করতে চাচ্ছি, ইন টার্মস অফ ফ্রেমিংটা ঠিক কিনা। এই যে রিজভি প্রশ্ন করলো, রৌনক জাহানু উত্তর দিলেন যে আমাদের শেষ পর্যন্ত রাজনীতিবিদদের কাছে ফিরে আসতে হয়। ইজ দ্যাট এ রাইট কোয়েশ্চেন? মানে রাজনীতি তো cannot be absent at any point in time. 69 the movement was against a military strongman, Ayub Khan. 1990 the movement was against a military strongman, General Shah. In 2024 it was against a civilian strong woman,
শেখ হাসিনা। সো কর্তৃত্ববাদের চেহারা ইজ নট লিমিটেড টু সামরিক শাসন অর বেসামরিক শাসন। দি ইস্যু ইজ হচ্ছে কর্তৃত্ববাদী শাসন। দ্যাট ইজ দি ক্রিটিক্যাল ইস্যু। রাজনীতিবাদদের কাছে ফিরে আসা, and I would রওনক জাহান ওই 2007-8 এর পরে ছেড়ে দে মা কেচে বাঁচি বলে একটা কি যেন শব্দ ব্যবহার করেছিলেন। সো I was trying to rig my memory যে আমার ওই ধরনের কোনো ফিলিং হয়েছিল কিনা in 2008. But jokes aside, I think উচিত নয় যে আমরা এই যে রাজনীতিবিদদের কাছে ফিরে আসতে হয়। The issue is politics is always there in one form or the other. এবং particularly I think we have to take এই যে 69, 1919, 2024 তিনটাই জন আন্দোলন ছিল against tyrannical rule. দুটা ছিল had a military phase, one had a civil phase. So we should be quite clear যে এই কর্তৃত্ববাদী শাসন doesn't come only from the military phase. It comes, in fact, it came in a much vicious manner with a civilian phase. না, as we saw আমার in- যেটা ছিল সেটা হচ্ছে এই যে ব্যাড পলিটিক্স, কর্তৃত্ববাদী শাসন, সেটাকে অ্যাড্রেস করতে হলে আবার গুড পলিটিক্স দিয়েই করতে হবে। Absolutely, সেটাকে কোনো absolutely. টেকনিক্যাল কোনো সলিউশন নাই। এবং যেহেতু প্রশ্নটা ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে, যেখানে কোনো পলিটিশিয়ান নেই এবং তাদের পারফরমেন্সটাই তো আমরা ইভ্যালুয়েট Right. করছিলাম। অতএব সেখানে হচ্ছে যে আমাদের পিরিয়ডিক্যালি আমরা দেখেছি যে ব্যাড পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার পরে আবার আমরা নন পলিটিশিয়ানদের নিয়ে আসলাম, কিন্তু দেখলাম শেষ পর্যন্ত আর কিছু হচ্ছে না। সো ব্যাড পলিটিক্স হ্যাজ টু বি সাবস্টিটিউটেড বাই গুড পলিটিক্স। Absolutely. That's absolutely the correct observation, I think. So আমাদের I think এখন যে এটা আজকে যে উদ্দেশ্য ছিল ইন্টারিম ব্যালেন্স শিট বলছিলাম, we wanted to take actually a balanced and non-partisan assessment of this last 18 months. And I think মোটামুটি আপনাদের সবার ইন্টারভিউ থেকে we have got a good assessment. Clearly the interim government দুটি জায়গায় একটা সামালের কাজ দিয়েছেন। একটা ছিল ইট ওয়াজ এ ইকোনমি বলতে ম্যাক্রো ইকোনমি ওয়াজ ইন এ ডাউনওয়ার্ড স্পাইরাল দ্যাট ওয়াজ হল্টেড। আরেকটা ছিল জিওপলিটিক্যাল একটা হাইলি সেন্সিটিভ একটা মোমেন্ট, যেখানে কি হবে আনসার্টেনিটি, দ্যাট ওয়াজ অলসো হ্যান্ডেলড আই থিঙ্ক। বাট অন্য সবার কাছ থেকে যেটা শোনায় বোঝা গেল যে সরকার আসতে যাচ্ছে থ্রু এ ইলেকশন, they have their work cut out. And I think the messages from this particular webinar is very important. যে আপনি process is as important, very clear. আপনি খুব ভালো একটা স্ট্র্যাটেজি ইত্যাদি হলেও পরেও এই ট্রান্সপারেন্সি যদি না থাকে, that itself can really derail your, so processটা is of supreme importance. আরেকটা বিষয় আমার মনে হচ্ছে যেটা আমরা সবাই, আমার পার্টিকুলারলি আমার একটা সেন্স যে আমরা এটার গুরুত্বটা ভুক্তভোগী হিসাবে সবসময় চেঁচামেচি করি, বা অ্যানালিস্ট হিসাবে ওটাকে অত বেশি স্ট্র্যাটেজিক প্রায়োরিটিটা আনি না। আই ফিল দ্যাট পার্টিকুলারলি এই ইন্টারিম পিরিয়ডে এই জনবিচ্ছিন্ন এবং নিজেদের সুযোগ সন্ধানী আমলাতন্ত্রর grip has tightened over society even more. It has been a problem all along, and it is in a way a continuity, unfortunately, of that colonial mindset. যেখানে এখনো একজন উপজেলা প্রশাসক নিজেকে শাসক হিসেবে চিন্তা করেন ভিজাভি দি প্রজা, এবং ওই ধরনের ল্যাঙ্গুয়েজ এক্সপেক্ট করেন ইন টার্মস অফ কিভাবে সম্বোধন হবে। এই যে জনবিচ্ছিন্ন এবং ইন এ ওয়ে সমাজ বান্ধব যে আপনার সমাজ বান্ধব একটা স্টেট মেশিনারি, এইটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্ডা উইচ ইজ নট রিয়েলি প্রায়োরিটাইজড। এবং এরা দে হ্যাভ দি সার্ভাইভাল স্কিলস, দে হ্যাভ দি ক্যাপাসিটি টু ডিফিউজ। এতগুলো রিফর্ম কমিশন হলো, আপনি দেখেন কোনগুলো মুখ দেখেছে কোনগুলো দেখে নাই, এবং পার্ট অফ দি রিজন, এবং এরা কিন্তু দি
the weapons of the post-colonial bureaucracy is not outright opposition. It's the tactics of delay, of putting the file in a different folder and then asking for a new application. তাদের অসংখ্য ইনস্ট্রুমেন্ট আছে how to derail initiatives. And so I think এই জনবিচ্ছিন্ন আমলাতন্ত্রের বিষয়, particularly it's a very sad situation. এতগুলো এডিশনাল সেক্রেটারি ঘুরে বেড়াচ্ছে without a proper job, or a secretary ঘুরে বেড়াচ্ছে, or joint secretary without a proper job. It's a sad commentary on the, whereas bureaucracyর মধ্যে অনেক ট্যালেন্টেড লোকজনও কিন্তু আছে. They want to work for the country, and কিন্তু যোগ্য লোককে যোগ্য জায়গায় দেওয়ায় এইখানে I felt that interim government বরঞ্চ they have empowered this জনবিচ্ছিন্ন আমলাদের গ্রিপটাকে আরো বেশি করে করেছে. But nevertheless, I think নির্বাচন is a very important একটা catalyst হতে যাচ্ছে. It is not going to change everything, but I think again একটা রিনিউয়ালের সুযোগ at least তৈরি হয়েছে. But I think political parties-দের সাথে এই সিভিল ডিসকোর্স গুলো খুবই ইম্পর্টেন্ট. Particularly I feel that economic management and how to deal with the bureaucracy, and আপনার এই যে reading the geopolitical scenario right, and as Tasneem so rightly said, এই যে system design issue, আমরা টোকেনিজমে আমরা এত বেশি টোকেনিজম করতে অভ্যস্ত হয়ে গেছি. We actually এই সিস্টেম ডিজাইনের মাধ্যমে actual incorporation of the youth where they can really play their role, সেগুলোতে আমরা ওইভাবে নজর দিচ্ছি না. So I feel that certainly the interim government came in at a very difficult time. তাদের উপর অনেক এক্সপেকটেশন ছিল. But I think at the end of the day we also have to do, সবাই তারা আমাদের বন্ধু বান্ধব, but at the end of the day we wish them luck, of course, but also we have to do a impassioned analysis of their record for history, for our future also. কারণ তাদের অর্জনগুলো প্রপারলি বুঝতে না পারলে we cannot transmit the right lessons to the next যারা দায়িত্বে আসবেন. So সেদিক থেকে I think এই ধরনের আলোচনাগুলো ভেরি ইম্পর্টেন্ট. আমি যেটা বললাম, আমরা চেষ্টা করছি ইলেকশনের আগেই ওই ম্যানিফেস্টোগুলো নিয়ে তাদের সাথে করে, যে বিভিন্ন পার্টিদের সাথে করে আরেকটা এপিসোড করা যায় কিনা সেটাও একটু দেখবো. তাহলে তাদের যে গুলোর একটা রিয়ালিটি চেক, গ্রাউন্ড ট্রুথিং অফ দেয়ার প্রমিসেস, সেটার একটা স্কোপ হয়তো হতে পারে. সেই ধরনের একটা অনুষ্ঠানেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি. অ্যান্ড পার্টিকুলার আই ওয়ান্ট টু থ্যাংক দি প্যানেলিস্ট, যারা রনক জাহান, ফারুক আহমদ সিদ্দিক, আনোয়ার আলম পারভেজ, তাসনিম তায়েব, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির. আই থিঙ্ক আমাদের মামুন রশিদ হ্যাড টু লিভ. অ্যান্ড যারা প্রশ্নগুলো করেছেন ফ্রম দি ফ্লোর, সবাইকে অসংখ্য ধন্যবাদ. এন্ড পিপিআরসি যারা এটা অ্যারেঞ্জ করতে সহায়তা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ. আই থিঙ্ক সবাই যদি, যারা ইভেন ইয়েতে আছেন, আপনাদের ভিডিওটা অন করেন, আই উইল রিকোয়েস্ট নামিরা টু টেক এ কালেকটিভ ফটোগ্রাফ, কারণ ডকুমেন্টেড এভিডেন্স প্রয়োজন. ভবিষ্যতে বলতে পারি 7ই ফেব্রুয়ারি আসলে আমরা একটা আলোচনা করেছিলাম, এই পয়েন্টগুলো বলেছিলাম, যাতে করে সেগুলো সোসাইটির রেকর্ড থেকে মুছে না যায়. So whoever wants to open their video, please do so at this point in time. Lamisha or Namira, please go ahead and take a photograph. জি করছি. হয়েছে? Give me one more minute. Thank you. Yes. আর যারা দেখছে connected, please open your Musa. You can. Saba, Muin, Gulam, পলাশ, নোমান, ইমরানুল হক, একটু যদি এটা ইহতিশাম, open your video. We want you to be recorded. নামিরা, হাসিটা Yes. অনেকক্ষণ ধরে রাখা যাচ্ছে না. We're done. জি, thank you so much. Thank you so much. Thank Okay. you. Thank you.